নেগোশিয়েট করবে? রোহিঙ্গা তো ওই দেশে তো বিদ্রোহী গ্রুপ 50টা নেগোশিয়েট করবে। অবশ্য চীনের সব জায়গায় সম্পর্ক আছে। চীন তাহলে আমাদের এই রোহিঙ্গাটা আগে করুক না, করে দিক, আমাদের বোঝা কমাক, আমরা করিডোর করব, তাহলে বুঝবো যে তাদের সরলতা আছে। কৌশলগত ভারসাম্য আমাদের রক্ষা করতে হবে। কেউ বাধা দিলে আমরা শুনবো না, আমাদের ইন্টারেস্টে আমরা আগাবো। জনাব এম এ আজিজ, যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সাথে চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রয়োজনে বাংলাদেশ চায় চীনের মতো একটা শক্তি পাশে থাকুক। এই যে চীনের প্রতি যে বার্তা, সেটি আসলে ভূরাজনীতিতে কি বার্তা দিল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাসির ভাইকে এবং দর্শক শ্রোতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পলিটিশিয়ান, বড় একটি দলের তিনি সাধারণ সম্পাদক এবং তিনি এলজিআরডি মিনিস্টার। তো তিনি যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক বলেছেন, আমি মনে করি বাংলাদেশ কিন্তু একরকম ভূ রাজনীতি, আমি লিখেছিও, ভূ রাজনীতির চক্করে বাংলাদেশ এখন। আবার প্রথমে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন কিন্তু আপনি ধরেন চীনের সাথে যুক্তরাষ্ট্রের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে এখনো বেশি। যুক্তরাষ্ট্রে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি সবচেয়ে বেশি। গার্মেন্টসের 80% এক্সপোর্ট বিদেশেই করি, তার ভিতরে যুক্তরাষ্ট্রের সিংহভাগ যায়। এখন ধরেন চীন যদি বাণিজ্য গ্যাপ বলেন, আমেরিকার সাথেও চীনের দূরত্ব বেশি। কিন্তু ভারতের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টানাপোড়েনটা তৈরি হয়েছিল, সেই টানাপোড়েনটা কিন্তু এখনো আছে, পুরোপুরি ওঠে নাই। শুধু বরঞ্চ আমাদের প্রধানমন্ত্রী যখন চীনে ভিজিট করতে যায়, তখন হঠাৎ করে দেখা গেল যে ভিসাটা চালু হয়ে গেছে। আর হ্যাংলা বাংলাদেশি আপনার মালয়েশিয়া আছে, চীন হসপিটাল করছে, থাইল্যান্ড আছে, লাখ লাখ লোক যা লাইন ধরছে, ভিসা নিয়ে চলে গেছে। যাই হোক, আমার কথা হলো যে ভারত 3 দিক বেষ্টিত, তাদের সাথে সম্পর্ক আমাদের তো আছে। সেটা আমার মনে হয় আমাদের সরকার কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে এটা সমাধান করবে। তেমনি চীনের সাথেও আমাদের তো কৌশলগত আপনার ভারসাম্যপূর্ণ সম্পর্ক সবার সাথে থাকতে হবে। আমাদের পলিসি, পররাষ্ট্রনীতি তাই ছিল, সবার সাথে সম্পর্ক, কারোর সাথে শত্রুতা না। তো সেই ক্ষেত্রে আমরা একদিকে হলে পড়ব কেন? যার সাথে আমার সবার আগে বাংলাদেশ। এখন বর্তমান সরকার সম্পর্ক গভীর হলে ভারতের উদ্বেগ বাড়বে কি? বাড়তে পারে, কারণ তিস্তা মহাপরিকল্পনা যদি হয়, ভারত তাতে উদ্যোগ হবে না? পদ্মা যদি মহাপরিকল্পনা হয়, উদ্যোগ হবে না? আর নীলফামারীতে যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়, তাহলে তার চিকেন নেকের কাছাকাছি হয় না? তো এগুলো তো উদ্বেগের বিষয় আছে। আর ভারতের সবচাইতে উদ্বেগের বিষয়টা হচ্ছে, স্পর্শকাতর জায়গা হচ্ছে চিকেন নেক, যেটা ভৌগোলিক কারণে বাংলাদেশ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখেন, এবং ওখানে ভরত কার্ডার সে বলছে, লিখেছে, এবং সরকারকে, সে একজন থিঙ্ক ট্যাঙ্ক, সে বলেছে যে ফ্রান্স যেমন আপনার কি ম্যারিজুয়েনা কিনে নিয়েছিল আপনার বাণিজ্যের জন্য, তেমনি রংপুর বিভাগ কিনে নেওয়া যাওয়া উচিত $20 বিলিয়ন দিয়ে। কারণ আমাদের চিকেন নেক 20 থেকে 22 কিলোমিটার আছে। এটা যদি চীন অথবা শত্রু দেশ যদি এটাকে আটকায় দেয়, তাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। সুতরাং আমাদের এটা 150 মাইল কিলোমিটার বাড়ানো উচিত। সেটা কি শুধুমাত্র একজন বিশ্লেষকের কথা, নাকি ভারতের অভ্যন্তরীণে? ভারতের হিন্দু লিখেছে, সেটা বড় পত্রিকা, সে লিখেছে যে ভারতের সাথে এই যে আপনার পুশিন খেলাখেলি বাদ দিয়ে তাদের সাথে যেসব জায়গায় সমস্যা আছে, সমস্যাগুলি সমাধান করা উচিত, তাহলে তো হয়। এখন ধরেন পুশিন চলছে, এটা পশ্চিমবঙ্গের তো হচ্ছে না। পুশিন, ওখানে আওয়ামী লীগের তো বহু লোক আছে, নেতারা আছে না, ওরা বাংলাভাষী মুসলমান না? এদের একজন পুশিন হয়েছে। পুশিন হচ্ছে পার্টিকুলারলি, আবার ওই ভরত কার্ডার বলছে যে ওখান থেকে যত মুসলমান হিন্দু আছে সব সরায় আনা হবে, মুসলমান ঢোকায় দেওয়া হবে। আবার আরো থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা বলছে ফেনী নাকি আমাদের চিকেন নেক, সুতরাং হিল ট্যাক্স থেকে ওরা আলাদা করে ফেলবে। ওটা তো চিকেন নেক না, ওটা তো সমুদ্রে এসে ঢুকছে, ওটা তো চিকেন নেক না, ভারতের মতো চিকেন নেক না। এই জন্যই বলছি যে একদিকে আমরা দেখছি ভারত পোষণ করছে, আবার দণ্ডপ্রাপ্তদের ভারত আশ্রয় দিচ্ছে, বিষয়টা সাংঘর্ষিক নয় কি? না, ব্যাপারটা তো ওইটাই কায়দা করে বললাম যে ওখানে বাংলাদেশের প্রায় 1000 খানেক লোক আছে আওয়ামী লীগের,
তারা তো অধিকাংশই মুসলমান, বাংলাভাষী মুসলমান, তাই না? ওখানে তো থিওরিটাই হচ্ছে সে 1950 সালে আপনার আসাম থেকে বাংলাভাষী মুসলমান খেদাও, ওইটাই এখন আপনার শুভেন্দু অধিকারী সে আপনার ওই ফর্মুলা অ্যাডপ্ট করছে। তো তাহলে আওয়ামী লীগের লোকের সরায় নাকা, ওরা তো বাংলাভাষী মুসলমান, ওদের তো কোনো কিছুই নাই, ভিসাও নাই, পাসপোর্টও নাই, কিছু নাই, সব বাতিল হয়ে গেছে। আবার শুভেন্দু অধিকারীর বাবা মা কিন্তু বরিশালে আগলঝোড় উপজেলায় জন্ম, তো সে খালি হিন্দু ভাষা, হিন্দু ভাষা, সে বাংলাভাষী হিন্দু, তার মাও বাংলাভাষী হিন্দু, বাবাও বাংলাভাষী হিন্দু, সে হইতে পারে না, সে হইতে পারে না। এই জন্যই বলছি যে আমাদের এখন ইদানিং ওই চীনের শহর, আমাদের ধরেন ভারত ইম্পর্টেন্ট আমাদের জন্য, বন্ধু দেশ, আমরা মুক্তিযুদ্ধেও তারা হেল্প করেছে, এটা ঠিক 3 ভাগ ঘিরে, আমরা তো প্রতিবেশী সরাতে পারবো না, তাদের সাথেও সম্পর্ক দরকার। কিন্তু তারা যদি বাধা দেয় যে চীনের সাথে আমি সম্পর্ক করব না, কেন করব না? আমার যদি প্রযুক্তিগত হেল্প পাই, আমার যদি আমার প্রকল্পের সাহায্য পাই, আমি কেন করব না? হ্যাঁ, যেটা আছে যে চীন যেটা চাইছে করিডোর, অর্থনৈতিক করিডোর, সেটা কিন্তু বাংলাদেশ এখনো রাজি হয় নাই, কারণ এটা তো আপনার চিন্তা করতে হবে। কারণ চীন এও তো হতে পারে, চীন তো কি করবে জানা যায় না, চীন তো মালাক্কা ছোট সরু জায়গা দিয়ে তারা আপনার শিপ দিয়ে মালামাল ক্যারিও করে। এখন তারা বিকল্প এটা করিডোর চায় কিনা কে জানে, সুতরাং ওটা তো হিসাবে রাখতে হবে। এই জন্য বাংলাদেশ বুদ্ধি চালাকি কাজ করছে, যারা টিম গেছে আলোচনা করছে, তারা শুনছে, এটা প্রস্তাব দিছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি চীন ফেয়ার প্লে করে, অর্থাৎ করিডোর করলো, তারা বলছে যে রোহিঙ্গা নেগোশিয়েট করবে, রোহিঙ্গা তো 50, ওই দেশে তো বিদ্রোহী গ্রুপ 50টা নেগোশিয়েট করবে। অবশ্য চীনের সব জায়গায় সম্পর্ক আছে, চীন তাহলে এটা আমাদের এই রোহিঙ্গাটা আগে করুক না, করে দিক, আমাদের বোঝা কমাক, তাই আমরা করিডোর করব, তাহলে বুঝবো যে তাদের সরলতা আছে। নাহলে তো আমাদের তো, আমার মূল বক্তব্য কৌশলগত ভারসাম্য আমাদের রক্ষা করতে হবে, কেউ বাধা দিলে আমরা শুনবো না, আমাদের ইন্টারেস্টে আমরা আগাবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, বিএনপি বলছে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার কথা, আবার একই সঙ্গে তারা বলছে যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা। কিন্তু বাস্তবে যদি আমরা চিন্তা করি, 3 পরাশক্তির পরস্পর বিরোধী এক ধরনের স্বার্থ রয়েছে, সেটি আসলে কিভাবে সমন্বয় করা সম্ভব? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক শ্রদ্ধেয় আজিজ ভাই এবং প্রিয় দর্শকদের শুভেচ্ছা। আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে আপনি শুরুতে যেটা বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতি এখন বৈশ্বিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা শুধুমাত্র এই বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করলে হবে না। আপনি দেখেন 75-এর পট পরিবর্তনের পরে যারা সেটা ঘটিয়েছিল তারা কিন্তু কেউ বাংলাদেশের ছিল না, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বিদেশের একটা সুনির্দিষ্ট রাষ্ট্র। 1/11-র পর যারা কুশীলভ ছিল তারাও একটা রাষ্ট্রে আশ্রয় পেয়েছে। এই ঘটনা ঘটানোর পরে এই আমাদের গত 17 বছরে যে রিজিমটা ছিল সেটা চেঞ্জ হওয়ার পরে আজিজ ভাই যেটা বলেছেন, আমাদের জেনারেল সহ যারা গোয়েন্দার প্রধান ছিলেন, প্রাক্তন সেনা কর্মকর্তা ছিলেন, ইভেন সার্ভিং জেনারেল পর্যন্ত আরেকটা দেশে আশ্রয় পেয়েছেন। এবং একইভাবে আমরা দেখতে পাবো, অনেক ইতিহাস বলা যাবে যে বিদেশি রাষ্ট্রগুলোই কিন্তু বাংলাদেশ রাজনীতিতে ইনভলভ হওয়ার চেষ্টা করেছে। এবং নাম ধরে বলতে গেলে সুজাতা সিং এর কথা আমরা বলতে পারি, যিনি সবক দিতে এসেছিলেন বাংলাদেশের রাজনীতি কিভাবে হবে। 2014 নির্বাচনের আগে শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন আমি গ্যাস দেইনি বলে, গ্যাস দিতে রাজি হইনি বলে যুক্তরাষ্ট্র আমাকে হটিয়ে দিয়েছে। উনি বলেছেন যে আমি সেন্ট মার্টিন দিতে রাজি হইনি বলে আজকে আমার এই অবস্থা। তো এগুলো বিদেশকে ডেকে বাংলাদেশের রাজনীতিতে একটা আবহ তৈরি করা এবং তার মাধ্যমে নিজের স্বার্থ উদ্ধার করার, এটা নতুন কোনো প্রবণতা না, এটা অনেক পুরনো প্রবণতা। আবার ভারতকে উদ্দেশ্য করে শেখ হাসিনা এও বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি তারা তা কখনো ভুলতে পারবে না। হ্যাঁ, এটা তো বলেছেন, কিন্তু তার বিনিময়ে আপনি এনেছেন কি সেটা একটু বলেন, সেটা তো আমাদের জানা দরকার। সেটা জানা দরকার না, আমরা আমাদের ভিতর দিয়ে ট্রানজিট দিলাম, কিন্তু আমরা কি নেপাল যেতে পেরেছি আমাদের গাড়িগুলো নিয়ে? আমরা কি পেয়েছি সেটাও তো দেখতে হবে, দিয়েছে শুধু দেওয়া হবে না। এইখানে আপনি আমাকে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে এসেছেন। আমরা চীনকে বা আপনি যাকেই বলেন 3টে পরাশক্তির কথা বলেছেন, তাদেরকে শুধু দিব কিন্তু বিনিময়ে কি নিব সেটাও আমাদের বিবেচনা করতে হবে। একটা জবাবদিহিমূলক সরকার, একটা জবাবদিহিমূলক একটা পার্লামেন্টে এইটি হলো সৌন্দর্য, যে তাদেরকে ভোট করে তারা এসছে, আবার তাদেরকে ভোটারদের কাছে যেতে হবে। সুতরাং তুমি এই 5 বছরে কি করেছো, কি দিয়েছো আর কি এনেছো, তার একটা চুলচেরা বিশ্লেষণ ভোটের আগে আমাকে দিতে হবে। দিলে পরে আমি চিন্তা করবো তোমাকে আরো 5 বছরের মধ্যে রাখবো না, আমি সরিয়ে অন্য কাউকে আমার তোমার জায়গায় আমি দেখতে চাই। এই গণতান্ত্রিক চর্চাটাই হলো সবচেয়ে বড় শক্তি একটা রাষ্ট্রের। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে বা যারা একটু পিছিয়ে পড়া রাষ্ট্র, তাদের সবচেয়ে বড় সুবিধা হলো যে আমাদের জনসংখ্যার সাইজ এত বড়, সে তুলনায় রিসোর্স কম।
এই মানুষের চাহিদা কখনোই আমরা পূরণ করতে পারবে না একটা রাজনৈতিক সরকার, অসম্ভব চাহিদা। একটু বাংলাদেশের কথাই যদি চিন্তা করেন, এখন এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু কোনো বড় রকমের রাজনৈতিক মানে প্রতিপক্ষ নাই বর্তমান সরকারের, কিন্তু এই যে একদিন ছাত্ররা দাঁড়িয়ে যাচ্ছে, একদিন আপনার ওই অটোওয়ালারা দাঁড়িয়ে যাচ্ছে, একদিন হুজুররা দাঁড়িয়ে যাচ্ছে, এই ধরনের যে একটার পর একটা ঝামেলাগুলো তৈরি হচ্ছে, এগুলোর পিছনেও কিন্তু একেবারে যে মানে অলনে সাডেন এগুলো হচ্ছে এটা বলা যাবে না। এটার পিছনে কিন্তু অনেক ইয়ে থাকে, পরিকল্পনা অন্য কোনো থাকে, সমীকরণ বিশ্বাস দেখছে থাকে। এবং পাকিস্তান হলো একটা সর্বশেষ উদাহরণ। বেলুচিস্তানে আপনি দেখেন কি হচ্ছে আজকে। এই সবগুলো কিছু মিলে মানে হচ্ছে বেলুচিস্তানের দুর্ভাগ্য যে তাদের সীমান্তটা পড়েছে ইরান এবং আফগানিস্তানের সাথে, যেটা হলো আবার আমেরিকার শত্রু। আবার বেলুচিস্তানে রয়েছে আপনার হলো চীনের একটা পোর্ট। তো এই জায়গাটার মধ্যে আমেরিকার একটা মানে প্রত্যক্ষ একটা নজর ছিল, এবং এটার অনেক কিছুই এটার মধ্যে থেকে বেরিয়ে আসবে আমরা যদি ফার্দার বিশ্লেষণে যাই। এই জন্যই বলছি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার যে ইন্দো প্যাসিফিক পলিসি ছিল 16 জুনে তারা চেঞ্জ করে ইন্দোটা বাদ দিয়েছে, আবার তারা ইউএস প্যাসিফিকে চলে গেছে, ইউ প্যাসিফিক কমান্ড চলে আসছে, ইন্দো প্যাসিফিক কমান্ড বাদ দিয়েছে। তাদের একটা বার্মা অ্যাক্ট আছে, তারা কিন্তু মায়ানমার অ্যাক্ট বলে নাই, তারা বার্মা অ্যাক্ট বলেছে। তাদের অনেক সে পুরনো বার্মিজ রাষ্ট্রটা কিরকম ছিল, এবং সেখানে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সময় কি কি ঘটেছে, জাপান কিভাবে আসলো, কিভাবে মায়ানমারের ভূমি ব্যবহার করে চীনে আক্রমণ করলো জাপানিরা, ইউয়ান প্রদেশ পর্যন্ত যে তারা গেল, এবং তার আগেও 37 সালে 33 সালে যুদ্ধ হয়েছে। এই পুরো যুদ্ধের ইতিহাসটা বিশ্লেষণ করলে বার্মাটা কিন্তু অত্যন্ত একটা সংবেদনশীল জায়গা আমেরিকার জন্য, চীনকে সাহায্য করার জন্য। সুতরাং এই জায়গায় চীনের যে করিডোরটা হবে, আপনি জানেন যে সেখানে আমরা চীন একটা পপুলারলি ওখানে বলে কিয়াওক ফিউ পোর্ট, যেটা চীন করেছে 2013 সালে। সেখান থেকে কিন্তু অলরেডি গ্যাস পাইপলাইন চলে গেছে ইউএন পর্যন্ত, যেটা এখন গ্যাস যাচ্ছে। তারপরে 2017 সালে তেলের পাইপলাইন গেছে। এখন তারা যে করিডোরটা করছে সেটা তারা রাস্তা করবে, এবং সেই করিডোরটা থেকেই যে গ্যাস পাইপলাইন আছে এবং তেলের পাইপলাইন আছে এবং যে রাস্তা আছে, সেটাই আরেকটা করিডোর হিসেবে তারা বাংলাদেশে আনার প্রস্তাব দিয়েছে। অল্প খরচে তারা বাংলাদেশকে কানেক্ট করতে পারছে, এবং বাংলাদেশের যদি সীমান্ত পর্যন্ত পৌঁছে যায়, তারা মাতারবাড়ি পোর্টের কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আবার চীনকে একটা বড় অর্থনৈতিক অঞ্চল দিয়েছে বাংলাদেশ, সেটাও কিন্তু এই আমাদের সীমান্তবর্তী এলাকার কাছাকাছি, ওখান থেকে কিন্তু খুব বেশি দূরে না। ওখানকার যে এনার্জি সিকিউরিটিটা দরকার, সেটার জন্য চীন কিন্তু এটা একটা বিকল্প হতে পারে। আবার চীনের যদি কখনো বড় আকারের তেলে, যেটা একটু আমাকে আজিজ ভাই টাচ করলেন, মালাক্কা স্ট্রেটটা যদি কোনো কারণে ব্লকেট হয়ে যায় আমেরিকার কারণে, তো তার তেল লাগবে, তখন তেলটা এই বঙ্গোপসাগর পর্যন্ত আসতে তাদের অসুবিধা হবে না। কিন্তু এরপরে ওরা চীনে ঢুকাবে কোন দিক দিয়ে? এই জন্য কিন্তু তারা শ্রীলঙ্কাতে বেস করেছে, আপনার ভারতের পার্শ্ববর্তী জায়গার মধ্যেই কিন্তু তারা একটা এই যে পোর্টটার কথা বললাম সেটা করেছে। ওখানে কিন্তু ভারতেরও পোর্ট আছে, সোয়াতে পোর্ট আছে। ভারতও কিন্তু করিডোর করছে মিজোরামকে সাপোর্ট তাহলে দেওয়ার জন্য। করিডোর কার স্বার্থ রক্ষা করবে, চীনের, মিয়ানমার না বাংলাদেশের? করিডোর প্রথমত তো চীনের স্বার্থ রক্ষা করবে নিঃসন্দেহে, কিন্তু বাংলাদেশের একটা স্বার্থ এখানে আদায় করে নেওয়ার মতো সুযোগ আছে। কি স্বার্থ? এক নম্বর হলো যে করিডোরের যে আমি দেব, তার বিনিময়ে আমি কি পাবো, আমাকে কি দিই, আমার বেনিফিটটা কি? অনেকেই বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের একটা প্রক্রিয়া হয়তো এটার মধ্যে দিয়ে শুরু হতে পারে। আওয়াজ উঠেছে কুকি চীন অলরেডি সারেন্ডার করার জন্য তৈরি হয়েছে। এখানে যেই বিচ্ছিন্নতাবাদী দলগুলো আছে এই সীমান্তের মধ্যে, আরাকান আর্মি সহ অন্যান্য যারা আছে, এরা দেখেন চীনের একটা জিনিস বুঝতে হবে যে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর কিন্তু প্রচন্ড ভাবে আধিপত্য বিস্তার করে রেখেছে, যার জন্য সামরিক জান্তারা এতদিন ধরে টিকিয়ে আছে এবং একটা জ্বালা পোড়া মানে অনেক কিছু করছে যেটার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। সেই মায়ানমারের মধ্যে এই যে বাহিনীগুলো তৈরি হলো, কাদের পৃষ্ঠপোষকতায়, কার ইন্ধনে জেগে উঠলো তারা এইভাবে? আরাকান তো দখল হয়ে গেছে অলমোস্ট অনেকখানি জায়গা। সীমান্তবর্তী এলাকায় এখন আর কোনো বর্ডার পুলিশ যেটা মায়ানমার সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণে ছিল তারা নেই। তারা ওখানে ট্যাক্স সিস্টেম চালু করেছে, প্যারালাল গভর্নমেন্ট চালু করেছে। এটা হলো চীনের একটা কূটনীতির আরেকটা বিষয়, যে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর চাপ তৈরি করার জন্য, যে তুমি আমার কথা মতো যদি উঠবস না করো তাহলে কিন্তু আমি এই উগ্রবাদী দলগুলো যেভাবে করছে এগুলো কিন্তু উস্কাই দিব, তুমি টিকতে পারবে না। এই পলিসিটা বেলুচিস্তানে হচ্ছে, এখানে হচ্ছে, এবং মানে পৃথিবীর বহু জায়গাতে এই একই গেম হচ্ছে। বাংলাদেশকে সেখান থেকেই বেরিয়ে আসতে হবে, তাদের সেই রাজনৈতিক এবং কূটনীতিগত যে বিচক্ষণতা সেটা পরিচয় দিতে হবে। একটা পপুলার কথা ছিল বাংলাদেশের যে সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়, কিন্তু সেটা ভেঙে দিয়েছিলেন জুনিয়র বুশ যখন আপনি এই মিডল ইস্টে প্রথম গালফ ওয়ারে আক্রমণ করেন। উনি বলেছিলেন, হয় তুমি আমেরিকার পক্ষের লোক, না হলে আমেরিকার বিপক্ষের লোক। তুমি নিরপেক্ষ বা দর্শক বা অবজারভার বলে কোনো কথা নাই, হয় পক্ষে আসো নাহলে বিপক্ষে, আমি ধরে নিব তুমি আমার বিপক্ষে। এই অবস্থানটা যখন একটা তৈরি হলো সমস্ত পৃথিবীর মধ্যে, তখনই চলে আসলো যে বাংলাদেশের এই পররাষ্ট্র নীতি নিয়ে আমরা আসলে কত দূর এগিয়ে যেতে পারবো। সবাইকে তো আসলে খুশি করতে পারবো না, এটা কেউ পারে নাই। আর একটা পার্টিকুলার দেশের প্রতি অনুরক্ত হলে বা তাকে ফেভার দিলেই যে ক্ষমতায় টিকে থাকা যায়, এটা ভুল প্রমাণিত হয়েছে আমাদের 24শে গণ আন্দোলনের সময়। একটা দেশকে তো অনেক চেষ্টা করেছি আমরা সন্তুষ্ট রাখার জন্য, কিন্তু তারা শেষ বিচারে পেরেছে?
হয়তো আশ্রয় দিতে পেরেছে, হয়তো বলতে চাই, আমাদের কোনো স্বার্থ রক্ষা হয়েছে কি? 54টি অভিন্ন নদীর একটা বিষয় রয়েছে, তিস্তা মহাপরিকল্পনার কথা আমরা বারবার শুনেছি, ন্যায্য পানির হিস্সা আমরা এখন পর্যন্ত পাইনি, সেই সঙ্গে গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। জি, আমরা এখন এইটাও একটা বড় প্রশ্ন যে এই চুক্তির আগে আমরা দুটো পদক্ষেপ নিয়েছি। একটা হলো পদ্মা ব্যারেজ করার জন্য একটা ঘোষণা দিয়েছি, এইটার ব্যাপারে এখন কথাবার্তা হবে। যখন আমাদের ডিসেম্বরে এই যে চুক্তিটা ছিল সেটা বাতিল হয়ে যাবে বা সেটা শেষ হবে, তখন তো তিনটা ঘটনা ঘটতে পারে, 4 নম্বর ঘটনা ঘটবে না। এক, এই চুক্তির একটা এক্সটেনশন হতে পারে, যে চলো আমরা চূড়ান্ত না পাওয়া পর্যন্ত, ঘোষণা না আসা পর্যন্ত এটা মেনে চলি। 2, এটা বাতিল হয়ে যেতে পারে, যে আলোচনা একমত হতে পারলো না দুই পক্ষ, চুক্তি চলে আসলো, আমি আজকে থেকে চুক্তি মানি না। 3, যেটা হতে পারে যে নতুন কোনো চুক্তি হতে পারে, যে নতুন করে একটা সমঝোতার মধ্যে গেলাম। এর বাইরে 4 নম্বর তো আর কিছু অপশন নেই। এই অপশনগুলোতে কিন্তু বার্গেনিং হবে। বার্গেনিং হবে কিরকম, যে আমি চীনকে আসতে দিব না, বিনিময়ে তুমি আমাকে কি দিবে। ঠিক আছে, চীনের করিডোরের প্রস্তাব আছে, আমি দিলাম না, তার বিনিময়ে আমি কি পাবো তোমার কাছে সেটা বলো আমাকে। এখানে তিস্তার পানির বিষয় আছে, এখানে পদ্মার পানির বিষয় আছে, গোমতীর পানির বিষয় আছে, ফেনী নদীর পানির বিষয় আছে। তারা এই গত বছর এই সময় আমাদের 24-এ কিভাবে হঠাৎ করে পানি দিয়ে ফেনীকে ভাসিয়ে দিল, অলনেসারেন, যেটা আজিজ ভাই মনে আছে নিশ্চয়ই, ফেনীতে এত পানি কখনো মানুষ দেখেনি, জীবদ্দশায় দেখেন। কিন্তু ভারত কি নিজের স্বার্থ ব্যতীত অন্য কিছু চিন্তা করবে সেখানে? পৃথিবীর দেশ কোনোটাই কিন্তু নিজেদের স্বার্থের বাইরে যাবে না, এটাই স্বাভাবিক। ভারতও তার স্বার্থের বাইরে যাবে না, এটা ধরে নিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে যেটা এখানে প্রাসঙ্গিক সেটা হলো যে ভারতের কিছু দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলোকে চিহ্নিত করে আমাদেরকে সেই দিক থেকে একটা রোড ম্যাপ করতে হবে। যেহেতু তার এই দুর্বলতাটুকু আছে, সেহেতু আমি ভারতের কাছ থেকে কি আদায় করে নিব এবং কিভাবে আদায় করে নিব। ভারতের থেকে এখানে এখন আমাদের নেয়ার মতো সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হলো, প্রথমত হচ্ছে যদি মানে বস্তুগত বিষয় বলি তাহলে হলো পানি। পানির অপর নাম জীবন। আমাদের কৃষি, আমাদের অর্থনীতি, আমাদের পরিবেশ, আমাদের মানব জীবন যেটা উত্তরাঞ্চলে এবং নদীবাহী অববাহিকা অঞ্চলে, সেটা পানি নির্ভর। সুতরাং এই পানিটা আমরা কি করে ভারতের কাছ থেকে নিশ্চিত একটা যোগান পেতে পারি। হ্যাঁ, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং মমতা ব্যানার্জি যেটা বলেছেন, এটা তার পক্ষে তার রাজনৈতিক চেয়ারে বসে বলা স্বাভাবিক, যে আগে পশ্চিমবঙ্গের মানুষ পানি পাবে, তারপর অন্য কেউ পাবে কিনা সেটা বিবেচ্য বিষয় আসবে। কিন্তু আপনি একই সুরে যখন একজন রাষ্ট্রদূত বলেন যে একই আকাশ একই বাতাস, কিন্তু নদীটা এক না, এটা তো হলো বিপরীতমুখী কথা। আপনি যদি এক আকাশ এক বাতাস কথা বলেন, যেটা প্রকৃতি প্রদত্ত, নদীর পানিও তো প্রকৃতি প্রদত্ত। তো সুতরাং এই পানিটা যতটুকুই আসে সেটা আপনি আপনার হিস্সা নেন, আমাকে আমার হিস্সা মতো দিয়ে দেন। এই জন্যই তো ফারাক্কা চুক্তি হয়েছিল। কিন্তু আপনি সেই চুক্তির কাছাকাছিও যাবেন না, আপনি আপনার ইচ্ছা মতো পানিটা রাখবেন, তারপর দয়া পরবশত আমাকে কিছু করবেন, কিন্তু নামে একটা চুক্তি থাকবে। এইটা তো প্রত্যাশিত না। ভারত আসলে বাংলাদেশের সাথে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান করতে কতটা আন্তরিক? আন্তরিক নয়, আপনাকে এক কথায় বলে দেওয়া যায়। আমি দুটো উদাহরণ আপনাকে দিই। দেখেন, এক সময় কিন্তু আমাদের যে পিকে হালদার বলে একজন, হালদার বলে একজন কুখ্যাত মানে ব্যাংক ডাকাত ছিলেন, যিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের বোধ এক সময় খুব টপ পজিশনে ছিলেন। তারপর অর্থনৈতিক কাজ যারা করে বিভিন্ন কোম্পানির মালিক ছিলেন, উনি প্রচুর অর্থ নিয়ে চলে গেলেন এবং তিনি ধরা পড়লেন, কিন্তু তাকে বাংলাদেশ ফেরত চাইও কিন্তু পায় নাই। অতি সম্প্রতি ওসমান হাদি হত্যাকাণ্ডের যে অভিযুক্ত, সে চলে গেল ইন্ডিয়াতে, ধরাও পড়লো, কিন্তু তাকে আমরা চেয়েও পাইনি। তাহলে কি প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে, সেটি শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ? এখানে একটা চমৎকার একটা গ্যাপ রেখে দিছে এখানে। ওই চুক্তির অধীনে কিন্তু অনুপ চেটিয়াকে তারা 2015 সালে ফেরত নিয়েছে, ওই চুক্তি ফলো করে। হ্যাঁ, অনুপ চেটিয়াকে ফেরত নিয়ে গেছে, বাংলাদেশে সে ছিল, কিন্তু এই দুজনকে ফেরত দেয়নি। কারণ কি? তাদের ওখানে একটা ক্লজ আছে যে উভয় সরকারকে, এটা আজিজ ভাই একটু করেছেন, টাচ করেছেন, তাদেরকে কনভিন্সড হতে হবে যে যাকে ফেরত চাওয়া হচ্ছে সে তাকে ফেরত দিতে বাধ্য নয়। তারা কোনো দেশ বাধ্য নয় তাকে ফেরত দেওয়ার ব্যাপারে। তারা কনভিন্স যদি হয় যে হ্যাঁ, এটা সেখানে আপনার রেড অ্যালার্ট জারি থাকুক আর সেখানে ইন্টারপোলের যত থাকুক, কেউ যদি কাউকে আশ্রয় দিয়ে লুকিয়ে রাখে, যেমন আপনি মনে করেন যে আমরা যেটুকু শুনতে পাই যে এখন শেখ হাসিনার অবস্থান যেখানে আছে, সেখানে কোনো ইন্টারপোলের কোনো পুলিশের প্রবেশাধিকার ঘটবে না, ঘটার কোনো সুযোগই রাখা হবে না। শেখ হাসিনা কিভাবে আছে, কিভাবে আছেন, এটা তো আমরা অনুমান করতে পারি যে এমন একটা প্রোটেকশনের মধ্যে আছেন যেখানে কোনো সাংবাদিক পৌঁছে না। উনি রয়টার্সকে দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, ভয়েস মেসেজ দিচ্ছেন, সাক্ষাৎকার দিয়েছেন, ইমেইলে দিয়েছেন, টেলিফোনের সাক্ষাৎকার ভয়েস দিচ্ছেন, মানে যেখানে কোনো জনমানুষ প্রবেশের কোনো সুযোগ রাখছে না। কি বন্দী অবস্থায় আছে? এটাকে বন্দি আপনি এক সেন্সে বললে তো বন্দি বলা যায়, আরেক সেন্স হলো কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন।
যেটাকে যে ইচ্ছা করলে তো আপনি বঙ্গভবনে ঢুকতে পারবেন না, তাহলে আমাদের রাষ্ট্রপতি কি বন্দী অবস্থায় আছেন, যেটাকে বন্দী বলা যাবে না, এটা একটা নিরাপত্তা বলের মধ্যে আছেন, ইচ্ছা করলে তার সাথে কেউ দেখা করতে পারবে না বা কথা বলতে পারবে না। ইভেন উনি যে পানিটুকু খাবেন সেটা উনি বললে হবে না যে আমি পুকুরের পানি খাবো। এইখানেও কিন্তু এই কতগুলো প্রোটেকশন আর সিকিউরিটি মেকানিজম থাকে। এখন যেটা আপনি প্রশ্ন করলেন সেখানে যে ভারতের সাথে আমাদের যেই বিষয়টা এখন দাঁড়াবে সেটা হচ্ছে যে তারা প্রথমত এই সরকার কি চাচ্ছে, তারা এই 5 বছর কিভাবে চালাবে, এবং এই সরকারের মেয়াদের কালের মধ্যেই কিন্তু ভারতে একটা নির্বাচন হবে। মোদির একটা কঠিন অগ্নি পরীক্ষা কিন্তু এই তারেক জিয়ার সরকার বা বিএনপি সরকার আমলে হবে। এই একটা নির্বাচনকে তারা টার্গেট করে কিন্তু তাদের কিছু মেকানিজম থাকতে হবে। তাদের হিন্দু যে জাতীয়তাবাদ আছে, পশ্চিমবঙ্গে মানুষের যে পানির চাহিদা আছে, বা তিস্তার অপর পারে যারা আছে তাদের পানির চাহিদা, আসামে যে ভোট ব্যাংকটা আছে সেখানে যে বাংলা ভাষাভাষী কিছু মানুষের একটা ভোট ব্যাংক আছে, এই সবকিছু ক্যালকুলেশন করেই কিন্তু ভারত তার স্বার্থটা দেখবে। সুতরাং আমাদের ভারতের স্বার্থ বিলিয়ে দিয়ে কিছু করবে এটা একেবারে অসম্ভব, কোনোদিনই করবে না, কোনো রাষ্ট্রই করে না, কিন্তু বাংলাদেশ সেটা বুঝতে হবে কোন দিকে দুর্বলতাটা আছে, আদায় করার উপায়টা কি। জনাব এম এ আজিজ, যেমনটি ডক্টর নাসিরউদ্দিন বলছিল, শেখ হাসিনা যে অবস্থায় ভারতে এখন অবস্থান করছে, ভারতের সায় ছাড়া ডিসেম্বরে ফেরার ঘোষণা শেখ হাসিনা দিতে পারেন কি? দেখেন, প্রশ্ন হচ্ছে তিনি ইন্টারভিউ দিয়েছে 5টায় মোটামুটি। রয়টার নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে কারণ এটা আন্তর্জাতিক, তাই না, ভারতের না। কিন্তু একমাত্র বাংলাদেশে গদি মিডিয়া আছে, অর্থাৎ নরেন্দ্র মোদীর অনুগত, এবং রয়টার্সের যে সংবাদদাতা সে কিন্তু ভারতের। সুতরাং সে গদি মিডিয়ার অনুগত হতে পারে। এখন আপনাকে যদি প্রশ্ন করি, সাংবাদিক 5টা মিডিয়াতে ইন্টারভিউ দিল, অনলাইনে অফলাইনে দিছে, কেউ কোনোভাবে তার ভয়েস শুনলাম না, কেউ তার ইন্টারভিউ শুনলাম না, রিপোর্টার দেখলাম না। তার আত্মীয় স্বজনও ভারতে আছে অনেক, তার নিজের ছেলে মেয়ে আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, কাউকে তার সাথে সাক্ষাৎ করতে দেখেছেন? দেখেন নাই। প্রায় 1000 খানেক আওয়ামী লীগের নেতা কর্মী আছে, কেউ কি দেখা করেছে? করে নাই। সুতরাং মিলিটারি অফিসার আছে, হ্যাঁ, মিলিটারি অফিসার 3 জন গেছে, বিরাট ওনার কলিগ, বিরাট কোহলি, তারা তো রীতিমতো ট্রেনিং হচ্ছে তাদের। হ্যাঁ, তো সুতরাং আমার কথা হলো যে এটা হয়তো হয়েছে, এটা গতি মিডিয়ার থেকে হয়েছে, ইনফ্লুয়েন্স করে হয়েছে, হয়তো হয়েছে। উনি ইন্টারভিউ দিয়েছে, এটা আমার কাছে বিশ্বাস হয় নাই। কারণ অ্যাজ এ সাংবাদিক, ধরেন বহু বছর আছি তো, 48 বছর, এভাবে কোনো ইন্টারভিউ হয় না। হ্যাঁ, তাহলে সাক্ষাৎকার কে দিল? গদি মিডিয়া দিয়েছে, গদি ইনফ্লুয়েন্স করে। আপনার এই যে আমেরিকায় যান না, আপনার ইয়ে আছে না, মধ্যস্থকারী আছে না, পয়সা দিলে যায়, লবিস্ট, এটা লিগেল। হ্যাঁ, হয়তো ভারতে ওইটা গদি মিডিয়া আছে একটা, ওরকমই করছে, হয়তো করছে। কিন্তু আমার কথা হলো, বাস্তবতা কি উনি যে ডিসেম্বরে সময় দিল, এটা হতে পারে দুটো কারণে। একটা হলো চাঙ্গা করার জন্য হতে পারে, বা ডিসেম্বর এক সময় হয়তো দেখা যাবে যে হয়তো ভারত নরেন্দ্র মোদী হয়তো ভাবতেছে হয়তো সরকার পরিবর্তনের জন্য তাদের ব্লুপ্রিন্ট কাজ করতে পারে, যে ওই সময় হয়তো হতে পারে এরকম। অনেক বিশ্লেষক আবার বলছেন যে শেখ হাসিনা এই ঘোষণার মধ্য দিয়ে পরিস্থিতি বোঝার এক ধরনের না, চেষ্টা পরিস্থিতি করছেন। কি, এখানে যারা নেতাকর্মী আছে উজ্জীবিত করা। 2 হচ্ছে, ধরেন বাংলাদেশে তো সব সম্ভবের দেশ, আর তো হতে পারে যে উনি আসলেন, উনি একটাতে ফাঁসির আদেশ আছে, নিয়ে যায় সোজাসুজি ফাঁসির ঝুলাই দিতে পারে, কারণ ওটাতে আপিল হয়নি। বাকি 6টা আরো 5টা আছে, সেগুলো কেস চলতেছে, আপিল হতে পারে, তিনি হাজির হতে পারেন, এও তো হতে পারে। সুপ্রিম কোর্টে তো আপিল করার আমি আজ একটি প্রশ্ন রাখতেই চাই, শেখ হাসিনা যেভাবে 24-এর গণ অভ্যুত্থানে পালিয়ে গেছে, এরপরে তো আমরা অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে বলতে শুনেছি যে তারা প্রতারিত বোধ করছেন। তাহলে আওয়ামী লীগের পুরো বলয় কি শেখ হাসিনার পক্ষে? না, আমি তো মনে করি না সে পালিয়ে গেছে। তাকে তো আর্মি নিয়ে আর এক আর্মিকে পৌঁছায় দিছে, বাংলাদেশের আর্মি। সে যদি ভীত না হইতো, আরেকটা হিসাব দেই, ভীত না হইতো, 1/11 সরকারের সময় সে চলে যেত না। 15ই আগস্টের পরে তখনও কিন্তু জার্মান হয়ে এসে ভারতেই ছিল। হ্যাঁ, উদাহরণগুলি খেয়াল করেন। এখন যে তিনি আর্মি SSF কর্ডন করা ছিল, বঙ্গভবনে ছিল না। 3 তারিখে যখন রাওয়া ক্লাবে মিটিং হলো, সব এক্স আর্মি অফিসার মিলে, তারপরে আপনার মিরপুর DHS মিছিল বেড়াইছে পরিবার নিয়ে, যে জনগণের বুকে, সাধারণ জনগণের উপরে গুলি চালাবে না আর্মি, বাস। তারপরে আপনি দেখেন, তার একটা আত্মীয়
নিকটজন একজন কি দেশে আছে? সব আগেই চলে গেছে, কেউ তো ধরা পড়ে নাই। আওয়ামী লীগের অনেক নেতা, কিন্তু ওই যে এক নেতা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিল, সে কিন্তু যদি মারা গেছে পাহাড়ে উঠতে মেরে ফেলছে। বাহাদুর ব্যাপারী মেরে ফেলছে। অনেকেই তো অনেক সমস্যা হয়েছে, কিন্তু ওনাদের কিন্তু সব উনি জানতেন, উনি বুঝতেন যে আর্মি যেহেতু না করছে, এরশাদের সময় আন্দোলন হলো 3 জোটের রূপরেখা, এবং তখন তার পরিবারের সকল সদস্য কিন্তু একই সাথে পালিয়েছে। ওই তো 3 তারিখে মেসেজ পাওয়ার পরেই বলছে যে তাদেরকে বলছে তোরা ভাগ, আমারটা আমি দেখতেছি। তিনি আর্মি তখন এসএসএফ পাহারাতে ছিল, আর্মির চিফ সহ তার সাথে ছিল, তিনি আর্মিতে। কিন্তু জনাব এবিআর আজিজ, আমি একটি সূত্র বুঝতে চাই, এখনই কেন শেখ হাসিনা ডিসেম্বরের সময়সীমা নির্ধারণ করলেন? যখন আমরা দেখলাম প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছে, যখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের সংগঠন হিসেবে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই সময় হঠাৎ করে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিলেন। ভারতের কোনো সমীকরণ দেখেন কিনা? সূত্র মেলে ভারত আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকারকে চাপে রাখা, কারণ আমার ধারণা কমপক্ষে 30টা চুক্তি সমঝোতা স্বাক্ষর করেছে শেখ হাসিনা, সব ভারতের অনুকূলে। হ্যাঁ, এবং এইটা যাতে বাংলাদেশ রিভিউ করতে না পারে, এটার জন্য চাপ দেওয়া দরকার, চাপ রাখছে। দ্বিতীয়টা, ভারতের পররাষ্ট্র নীতি ভিন্ন, দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক নাই, মালদ্বীপ থেকে পর্যন্ত উঠে গেছে। তারা চায় যে সেই প্রথম আপনার অস্থায়ী সরকারের সাথে চুক্তি করছিল, এটা অনেকেই জানে না, আপনার আমাদের আর্মি থাকবে না, আমাদের পররাষ্ট্র নীতি থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো ওই জায়গায় দিতে চায় যে, অর্থাৎ ভারতের 28টা প্রদেশ আছে, 8টা কেন্দ্রীয় শাসিত সরকার আছে, আমাদের বাংলাদেশকে কেন্দ্রীয় শাসিত অবস্থায় নিতে চায়, অঞ্চলে নিতে চায়। কিন্তু বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যেই ভাবুক না কেন। আমার কথা হচ্ছে সরকার টু সরকার, বড় ভাই ছোট ভাই নেই, সমানে কথা বলুক। আমার কথা হচ্ছে, আমি ধরেন আসামে গেছি, পশ্চিমবঙ্গে গেছি, আপনার ইয়েতে গেছি, ওই যে আমাদের অনেক কোম্পানির মাল তো সাংঘাতিক, ওখানে ওয়েস্টের মতো হটকেক, কিন্তু অ্যান্টি ডাম্পিং ইয়ে দিয়ে আটকায় রাখে, যেতে দেয় না, কিন্তু তাদের পণ্য ঠিকই আসে। আমার কথা হলো, আমাদের ছোট দেশ, প্রোডাকশনও হয়তো ছোট, আপনি ওপেন কম্পিটিশনে যেতে দেন না, ওপেন কম্পিটিশনে যেতে দেন। 7 সিস্টারে তো আমাদের পণ্য হটকেক, তো যেতে দেয় না। সুতরাং আমার কথা হচ্ছে, দি হিন্দু যে লিখেছে, আমাদের যেখানে বার্নিং, যেমন পানির ইস্যু আলোচনা করলেন, শোনেন, গঙ্গার পানি গ্রীষ্মকালে থাকে না, আপনার গজলডোবায় তিস্তার পানি, গজলডোবায় পানি থাকে না। আওয়ামী লীগের সময় আলোচনা হয়েছিল যে গজলডোবায় 50-50 ভাগ হবে, হ্যাঁ, মানে গ্রীষ্মকালে 50-50 মমতা বিরোধিতা করছে, কারণ মমতাই তো পয়সা পায় না। তিস্তার তো আপনার উপরে 8টা বিদ্যুৎ প্রকল্প করছে, পানি তুলে নেয়। তারপরে 40টা রিভার রিঙ্কিং প্রজেক্ট করতেছে, আন্তর্জাতিক রিভার প্ল্যান, টাকা নাই দিয়ে করতে পারতেছে না। এইটা যদি করতে পারে, বাংলাদেশে তো কোনো 1 ফোঁটা পানিও আসবে না। সুতরাং আমাদের তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারাজ, এটা লাগবে, কারণ আমাদের স্টোরেজ লাগবে তো। সুতরাং আমার কথা হচ্ছে যে, তারা পানি ছেড়ে দিক। আন্তর্জাতিক নদী, জাতিসংঘের সনদ অনুস্বাক্ষরকারী ভারত, বাংলাদেশ, হেলসিঙ্কি মিটিংয়ের সিদ্ধান্ত আছে, আন্তর্জাতিক আইন মেনে আমাদের যত অর্থাৎ আমাদের দেশে যত নদী পড়ে গেছে, 55টা নদী আছে, এটা পানি ছেড়ে দিক। তারা পানি যত বাচ্চার দিচ্ছে, পানি উপরে উঠায়, এগুলো ছেড়ে দিক। তিস্তার পানি তো আপনার গতি ছেড়ে দিক, গঙ্গার পানি আসতে দিক, আমাদের ব্যারেজ করার দরকার নেই, সহজ কথা। আর আপনি যদি পানি আটকান, তাহলে তো আমার কি পানি বাস করবে না বাংলাদেশে? বাধ্য হয়ে যা করতে হয় করবো আমরা। বিকল্প পথ নিশ্চয়ই বাংলাদেশকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করছে। তিস্তা মহাপরিকল্পনা না করলে তো আমরা তিস্তার পানি যে উঠায় নেয়, আমরা বাঁচতে পারতেছি না। গঙ্গা, ওই পাশে গঙ্গা, এই পাশে পদ্মা, গঙ্গার পানি তো আসে না। ডিসেম্বরে আপনি বললেন যে চুক্তি বাতিল হবে, ওরা দিল গ্রীষ্মকালে যা পানি আছে তোমরা নাও, আমার ওই পানির তো লাভ নাই, গ্রীষ্মকালে তো পানিই আসে না গঙ্গাতে। ওখানে তো আমাদের পদ্মা দিয়ে তো গরুর গাড়ি চলে, তা আমি তা করবো না। তুমি সবসময় পানি ছাড়ো, আমার আপত্তি নাই, আমরা কেউ করবো না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এবিআর আজিজ। ডক্টর নাসির উদ্দিন আহমদ, ভারতের বিভিন্ন সময় আমরা রাজনীতিবিদ কিংবা বিশ্লেষকদের বলতে শুনেছি যে, ভারত শেখ হাসিনাকে নিজে থেকে ডেকে এনে আশ্রয় দেয়নি, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না কেন? প্রশ্নে আমরা সাম্প্রতিক সময় যেমনটি দেখলাম যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বললেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত খতিয়ে দেখছে। এই যে ভারতের নীরবতা, সেটা কি কৌশলগত নীরবতা, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে?
সমীকরণ তো অবশ্যই আছে। আপনি দেখেন শেখ হাসিনার যাওয়ার জন্য কি আর কোনো দেশ ছিল না? উনি কি আশ্রয় নিতে পারতেন না অন্য কোনো দেশে? উনি সুপরিকল্পিতভাবেই কিন্তু ওর সবচেয়ে নিরাপদ যেখানে বোধ করেছেন সেখানে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। যদিও মাঝখানে অনেকে বলে যে উনি কি, অনেকে বলা হয়েছিল যে আপনি গোপালগঞ্জে যাচ্ছেন বা গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো আসলে তো ধোপে টিকবে না। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে উনি কি হঠাৎ করে ভারতে যে তার প্লেনটা নামলো, তারপর সারা পড়ে গেল, ওই বাংলাদেশ থেকে একটা প্লেন হঠাৎ ঢুকে গেছে, তারপরে মানে কি আসছে দেখি আমরা, ও কি, এরকম তো না। তাকে রিসিভ করেছে, তার থাকার জায়গা করেছে, তাকে প্রোটেকশন দিয়েছে। সুতরাং সবকিছু উনি ভেবে চিন্তে ওখানে গেছেন এবং সমঝোতার ভিত্তিতেই তাকে সেখানে নেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে হয়তো আমি জানি না ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, এইগুলো প্রশ্নের উত্তর একজন বিশ্লেষক নিশ্চয়ই কোনো গবেষকরা বের করবেন যে এটা আসলে ঘটনাটা কি ঘটেছিল। এইভাবে তো আসলে একটা দেশ থেকে হঠাৎ করে আরেকটা দেশে প্লেন ঢুকতে পারে না। সেনাপ্রধানের বা সেনাবাহিনীর একটা চরম পর্যায়ে সিদ্ধান্ত বা সর্বোচ্চ সিদ্ধান্ত ব্যতীত সেনাবাহিনীর মিলিটারি এয়ারক্রাফট ফ্লাই করতে পারে না। এই সমস্ত বিষয়গুলো কে, কারা, কিভাবে, কার সাথে যোগাযোগ করে কিভাবে তাকে ওখানে পৌঁছে দেওয়া হলো, এই বিষয়গুলো একসময় না একসময় বের হবেই। একইভাবে শেখ হাসিনা ওখানে যে আছেন, কোন স্ট্যাটাসে আছেন, কেন আছেন, এবং তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের যেহেতু উনি এখন দণ্ডপ্রাপ্ত আসামি এবং আমাদের একটা উভয় পক্ষের মধ্যে একটা চুক্তি আছে যে দণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা ফেরত দিতে পারি। রেড অ্যালার্ট করলে আমাদের, যেহেতু উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন উনি এখন আছেন, তাহলে সেখানে তো আপনার ইন্টারপোল বা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে তাদের পক্ষে তাকে খুঁজে বের করার কোনো বিষয়ই না। তাকে এটা অবস্থান তো উনি নিজেই জানিয়ে দিয়েছেন উনি কোথায় আছেন, ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এখন এই বিষয়গুলো হচ্ছে যে একটা আন্তর্জাতিক একটা গেম প্ল্যানের ভিতরে কিন্তু জিনিসটা চলে আসবে। আজিজ ভাই যেটা বলেছেন এবং আমি ওটার সাথে একমত যে উনি ডিসেম্বরে আসবেন, এটা একেবারে নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। কিন্তু আমি একটু আশঙ্কা করছি অন্য জায়গায়, যে দেখেন বাংলাদেশে যখন একটা স্থিতিশীলতা হয় তখন অস্থিতিশীল করার জন্য ভারত বিভিন্ন কায়দা কানুন করতে পারে। এবং বাংলাদেশে এটা আপনারা বিশ্বাস করুন আর না করুন, আমার একটা ব্যক্তিগত উপলব্ধির জায়গা, যে যখনই সরকার গঠন করে তার প্রথম একটা টার্গেট থাকে যে 5টা বছর আমি কিভাবে একটু শান্তিতে সময়টা কাটাতে পারি। সময় কাটানো শান্তিতে, উন্নয়ন ধারাবাহিক প্রক্রিয়া, এত মানুষ, এত ব্যবসায়ী, এত শিল্প উদ্যোক্তা, এত তরুণ প্রজন্ম, তারা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য নানাভাবে করবে। আমাদের ভালো শিক্ষক আছে, আমাদের ভালো শিল্প উদ্যোক্তা আছে, বিভিন্ন ধরনের আছে। এটা হলো একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, কিন্তু এটার জন্য দরকার একটা স্থিতিশীলতা। যে কোনো রাজনৈতিক দলের এটা প্রধান লক্ষ্য থাকে স্থিতিশীলতা। আর এই স্থিতিশীলতা নষ্ট করার জন্য 1 নম্বরে যে মানে ঘটনা ঘটাতে পারে সেটা হলো ভারত। সে যদি মনে করে এখানে ড্রাগস ঢুকাতে পারবে, সে যদি মনে করে অস্ত্র ঢুকাবে। কিন্তু প্রতিবেশী পরিবর্তনের সুযোগ তো বাংলাদেশের আসলে কি করণীয়, যদি আমি এক লাইনে শুনতে চাই? বাংলাদেশের করণীয় একটাই হলো, সেটা যে আপনি শুধুমাত্র ভারতমুখী না হয়ে যখন আপনি চতুর্মুখী একটা অবস্থা নেবেন, এবং আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম যে ভারতের দুর্বলতা আছে, ভারতের যাতে 3টা ফ্রন্টে যুদ্ধ করতে না হয় সেজন্য বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী হতে দেখতে চায় না ভারত। আমি সামরিক বাহিনীর সদস্য হিসেবে বলছি, আমাদের সামরিক সক্ষমতাকে একদম চরম উৎকর্ষতায় নিয়ে যেতে হবে। আমাদের যে 16 লক্ষর মতো আমাদের মধ্যে আনসার ভিডিপি আছে, এদেরকে আপনি অস্ত্র দিয়ে আপনি শুধু 16 লক্ষ একটা সুদক্ষ বাহিনী তৈরি করে ফেলেন, এদেরকে একটু ট্রেনিং দিয়ে, ওটাতেই কিন্তু ভারতের ঘাম ঝরে যাবে। অসংখ্য ধন্যবাদ। শহীদের সেই রক্তের ঋণ আমরা কতটুকু শোধ করতে পেরেছি? জনাব মাহবুব কামাল। আপনি অভ্যুত্থান সম্পর্কে কিছু বললেন, জিজ্ঞেস করলেন না? অবশ্যই আমি আস্তে আস্তে সেই প্রশ্নেও আসবো। শহীদের ঋণ যদি বলেন কতটুকু শোধ করতে পেরেছি, তাইলে বলবো যে 1 পেনিও শোধ করতে পারিনি। ঠিক আছে, এই জন্য যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আকাঙ্ক্ষাটা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল যে পরপর 3টা প্রহসনের নির্বাচন হয়েছে এবং দুর্নীতি হয়েছে, মাত্রাতিরিক্ত দুর্নীতি হয়েছে, এবং বিরোধী দল কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, এবং আপনার অনেক রক্তপাত হয়েছে। হ্যাঁ, তাহলে আকাঙ্ক্ষাটা এখান থেকে কি বের হচ্ছে যে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, বিরোধী দল যাতে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে পারে, দুর্নীতি যাতে না হয়, এবং নির্যাতন, হত্যা এগুলি যাতে না হয়। এই তো এর বাইরে তো কিছু নাই। তো আমরা কি দেখলাম যে জুলাই আন্দোলনের একটা স্লোগান ছিল যে শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ঠিক আছে, এই স্লোগানের ফলে কিন্তু অনেক প্রো আওয়ামী লীগার এবং অনেক ছাত্রলীগারও এই আন্দোলনে যোগ দিয়েছিল, যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এটা একটা খুব ক্যাচি স্লোগান ছিল।
অনেকে কিন্তু ছাত্রলীগেরও অনেকে ছিল। কিন্তু দেখা গেল 5ই আগস্টের অপরাহ্নে যখন শেখ মানে আওয়ামী লীগ রেজিমের পতন হইল, 0 আওয়ারেই আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর স্কাল্পচারের উপরে উঠে সেখানে মূত্রাক্ষরণ করা হলো। তাইলে এই যে নিমিষেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেটা যে নিমিষেই বঙ্গবন্ধু শত্রু হয়ে গেল, তখনই কিন্তু বোঝা গেছিল যে আসলে এইটা এই 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 গণ অভ্যুত্থানের পেছনে কিছু মাস্টার মাইন্ড আছে। তখনই বোঝা গেছে, কারণ 71কে তো প্রতিপক্ষ করা হয়নি আন্দোলনের সময়, বঙ্গবন্ধুকে তো প্রতিপক্ষ করা হয়নি। প্রতিপক্ষ ছিল শেখ হাসিনা রেজিম, ঠিক আছে? এবং হাসিনা রেজিমের আপনার যে সমস্ত অপশাসন, সেগুলি ছিল প্রতিপক্ষ। কিন্তু 0 আওয়ারই দেখা গেল যে বঙ্গবন্ধু প্রতিপক্ষ হয়ে গেল, মুক্তিযুদ্ধ প্রতিপক্ষ হয়ে গেল, এবং এমন অরাজকতা শুরু হলো আর কি, যে যেমন ধরেন বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে, এবং নন পলিটিক্যাল যাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক থাকার কোনো প্রশ্নই উঠে না, যেমন ধরেন বেগম রোকেয়া, এটা অনেক আগে, ইজ এ পার্ট অফ হিস্ট্রি, তাই না? তার ছবিতে কালি মাখা হলো। তবে জয়নুল আবেদিনের মতো শিল্পী, আমাদের জাতীয় শিল্পী, সেখানে তারপরে বাঙালি কালচারের বিভিন্ন জায়গায় আক্রমণ করা শুরু হলো। তখন না অনেকেই যারা জুলাই আন্দোলনকে সমর্থন করছিল, তারা ভাবলো যে এইটা কি আসলে রাষ্ট্রের চরিত্র পাল্টে দেওয়ার আন্দোলন, যে একটা কি বলে যে বাঙালি সত্তাকে রিপ্রেজেন্ট করে একটা ধর্মনিরপেক্ষতা, একটা সেকুলার স্টেটের যে ধারণা, সেই ধারণার বিপরীতে কি এইটা একটা প্রো পাকিস্তানি, এইটা কিংবা ইসলামাইজড কোনো আন্দোলন কিনা, এটা সন্দেহ কিন্তু দেখা দিল তখনই, একদম 0 আওয়ারই কিন্তু, ঠিক আছে? এবং অনেকে হতাশ হওয়া শুরু করলো যে এগুলো কি, বঙ্গবন্ধু কি দোষ করছে? এটা তো, উনি তো আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রধান ব্যক্তি, তাই না? এবং হ্যাঁ, তার 3.5 বছরের যে শাসন, সেই শাসনে অনেক ব্যর্থতা ছিল, ব্যর্থতা তো অবশ্যই ছিল, এবং সবচেয়ে বড় ব্যর্থতা যেটা, সেটা হলো যে একদলীয় শাসন প্রতিষ্ঠা, ঠিক আছে? কিন্তু এগুলি তো এখনকার 5ই আগস্টের পরের কোনো ইস্যু না এগুলি, তাই না? এগুলি নিয়ে আলোচনা হইতে পারে, আলোচনা পরবর্তীকালে হইতে পারে, কিন্তু একবার শুরুতেই যে এগুলি করা হলো, তখন জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটটা প্রথমেই আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর কি। এবং পরবর্তীকালে যখন ডক্টর ইউনূস যখন টেক ওভার করলেন, তখন একটা ক্ষীণ আশা জন্মাইল সবার মধ্যে যে আচ্ছা ঠিক আছে, একটা নোবেল লরিয়েট, একটা বিচক্ষণ লোক, উনি দেশটাকে রিপেয়ার করবেন, ওনার নেতৃত্বে একটা কিছু হবে। কিন্তু আমি পার্সোনালি যখন আমি অ্যাডভাইজারি কাউন্সিলটা দেখলাম, হ্যাঁ, উনি টেক ওভার করার পর, এবং দেখলাম যে ওখানে তার পার্সোনাল চয়েস এবং এক ধরনের মানে তার পরিচিত এবং এনজিও করা অথবা রিজিওনালিজম, নেপোটিজম, এগুলি দ্বারা উনি তার অ্যাডভাইজারি কাউন্সিলটা গঠন করলেন, তখন না সন্দেহটা আরো ঘনীভূত হইল। এবং তারপরে যখন মানে আমরা কি আশা করতেছিলাম? আমরা আশা করতেছিলাম যে এই 16-17 বছরে যারা ক্রাইম করছে, তো এই ক্রিমিনালদেরকে আপনি আইনের আওতায় আনবেন, ঠিক আছে? যারা ক্রাইম করছে, দুর্নীতি করছে বা হত্যার সাথে যদি জড়িত থাকে তাইলে করবেন, নির্বাচনকে ম্যানিপুলেট করার ক্ষেত্রে যারা করছে সেগুলি আপনি করেন। কিন্তু দেখা গেল যে একেবারে বাই অ্যান্ড লার্জ আপনার দেখেন, রাজনৈতিক বিশ্বাস থাকাটা তো দোষের কিছু না। আপনি ক্রাইম করছেন কিনা, আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স আছে কিনা, সেইটা দোষের। রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে না। যেমন আমি 71-এ যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছিল, এইটা সে করতেই পারে, এইটা তার একটা রাজনৈতিক বিশ্বাস। কিন্তু সে ওয়ার ক্রাইম করছে কিনা, সেইটা হচ্ছে বড় ব্যাপার, তাই না? ওয়ার ক্রাইম করছে কিনা। তো সেরকম আপনার রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে। একটা লোক মানে নৌকায় ভোট দিল বলে সে শাস্তিযোগ্য অপরাধ করছে, এটা তো হইতে পারে না। তারপরে আমরা দেখলাম যে একটা প্রতিশোধের একটা বিরাট নৃত্য চলতে লাগলো আর কি, হ্যাঁ, বিরাট প্রতিশোধ পরায়ণতা। এইটা ধরেন যে এটা এমন হইতে পারতো, যেমন ধরেন যে 16-17 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা একটা আউটবার্স্ট হইতে পারে, ওকে ফাইন, একটা আউটবার্স্ট হইতে পারে, যে যারা ভিকটিম হয়েছে তারা ধরেন যে প্রতিশোধ নিতে চাইতে পারে। তো ধরেন 10-15 দিন কিছু ভাঙাভাঙি হইলো, কিছু মারপিট হইলো, কিছু হইলো, এইটা তেমন কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, আপনার ইমিডিয়েট পরেই আপনার মানুষ যারা ভিকটিম হয়েছিল, যারা অত্যাচারিত হয়েছিল, তাদের ক্ষোভ প্রকাশ থাকতেই পারে। কিন্তু অন্তত 15 দিন বা 1 মাস পরে আপনি তো রুল অফ ল এস্টাবলিশ করবেন, তাই না? আপনি রুল অফ এস্টাবলিশ এবং
এই যে 3টা প্রহসনের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, সেই জন্য আমি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা দেখলাম যে একটা বড় ধরনের ক্যানভাস নেওয়া হলো সংস্কারের, ঠিক আছে, বিশাল একটা বড় ক্যানভাস, এবং যে যে বিষয়গুলো কিন্তু জুলাই আন্দোলনের সময় ছিল না। জুলাই আন্দোলনের মূল কথাটাই ছিল যে শেখ হাসিনা শুড গো, ঠিক আছে, ওরা এক দফা বলে নাই, জুলাই যুদ্ধের তো এক দফা বলছে শেখ হাসিনা শুড গো, তো ওরা তো চলে গেলেন, তাই না? তাইলে কি দরকারটা কি? দেখেন আজকে যে আমি একটু বলি, আজকে যে মানে আওয়ামী লীগের ব্যাপারে যে সরকার বা জুলাই যোদ্ধারা যে চিন্তিত, এটা কিন্তু এটার প্রয়োজন ছিল না, কিন্তু এটা হইতো না। কি করতে হইতো? ধরেন 5ই আগস্ট যে অভ্যুত্থান হইলো, 3 মাস বা 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা দেওয়া হইতো, তাহলে ওই মোমেন্টামে, ওই হাইপে কিন্তু আওয়ামী লীগ সিটটি পাইতো না, ঠিক আছে, 5-10টা হয়তো পাইতে পারতো। তাহলে কি হইতো? আওয়ামী লীগ লেজিটিমেটলি মার্জিনালাইজ হয়ে যেত 5 বছরের জন্য। আপনি খেয়াল করেন, যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দিত, তাহলে কি হইতো? আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দিত, হ্যাঁ, যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় এনে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দিত। তাইলে কি হইতো? আওয়ামী লীগ 5-7টা সিট পাইতো, হয়তো 10টা, ওই হাইপে, ওই মোমেন্টামে। তাহলে কি হতো? 5 বছরের জন্য আইনগতভাবে আওয়ামী লীগ কিছু বলতে পারতো না, ঠিক আছে, লেজিটিমেটলি তারা মার্জিনালাইজ। কিন্তু দেখা গেল যে ধরনের ব্যর্থতার পরিচয় দিচ্ছে ইন্টারিম সরকার, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার, ওই ব্যর্থতার কারণে কিন্তু আওয়ামী লীগের প্রতি অনেকের সফট কর্নার গ্রো করলো, ঠিক আছে। এবং এই যে নিপীড়ন, সাধারণ মানুষকে বলুন, হাজার হাজার হত্যা মামলা, যে সমস্ত মামলার মিনিমাম কোনো ভিত্তি নাই, 200-250 একটা হত্যার 200-250 মানে আসামি, আপনি ভাবেন, এটা তো যাদের কমন সেন্স আছে, এইটা তো পরীক্ষা নিরীক্ষার কোনো দরকার নাই। একটা হত্যা মামলায় আপনার, সরি আমি তো খেয়ালই করি নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। পরবর্তী অংশে ফিরছি আপনার কাছে। জনাব সোহরাব হাসান, আজ বলা হয়ে থাকে যে আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর দিন, কারণ আবু সাঈদের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু পুরো গণঅভ্যুত্থানের আন্দোলনের আমরা দেখেছিলাম মোড় ঘুরে গিয়েছিল। আজকের দিনে আবু সাঈদ সহ 6 জন শহীদ হয়। শহীদেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সেই রক্তের ঋণ আমরা কতটুকু শোধ করতে পারলাম? 2 বছর তো খুব বেশি সময় না, আর একেবারে কম সময় না। কামাল ভাই যে প্রসঙ্গে বলছে, আমি ওদিকে না যেয়ে যদি বলি, প্রথমত হচ্ছে আমরা গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে যতটা ঐক্য বজায় রাখি, আমাদের চিন্তা চেতনার মধ্যে যে একটা সমন্বয় তৈরি হয় দেশ শাসনের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটি পুরোপুরি অনুপস্থিত থাকে। এ কারণেই বারবার গণ অভ্যুত্থান আসে, এবং যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে গণ অভ্যুত্থান হয়, যে দেশে গণতন্ত্র থাকে সে দেশে গণ অভ্যুত্থানের প্রয়োজন হয় না। এটা ঠিক যে 3টি নির্বাচন, অর্থাৎ জবরদস্তিভাবে জনগণের রায় না থাকা সত্ত্বেও প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার তার ক্ষমতা প্রলম্বিত করেছে। 2008-এর নির্বাচন নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলে, কিন্তু এই নির্বাচন নিয়ে গণমানুষের মধ্যে কিন্তু ওই প্রশ্নটি নেই। 8-এর নির্বাচনে জনগণ ভোট দিয়েছে এবং রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। প্রথম যে আওয়ামী লীগ সরকারের ভুল, সেটি হলো তারা যেহেতু 2/3 আসন পেয়েছে বা তার বেশি আসন পেয়েছে, তারা প্রথমেই যে কাজটি করলো, একই সঙ্গে গণতন্ত্রের এবং নিজেদের পায়ে কুঠার মারল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে নানা রকম কারসাজি করার চেষ্টা করেছিল, যে কারণে আমরা দেখলাম 2007-এর অসাংবিধানিক এবং অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হলো। 2024-এ যেটি ঘটেছে সেটা হচ্ছে 2011-র যে পঞ্চদশ সংশোধনী দেশ জনগণের উপর চাপিয়ে দেওয়ার তারই ফল। সময়টা বেশি নিয়েছে। প্রথম হচ্ছে গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল কি, এটা ঠিক কামাল ভাই যেটা বলছেন, প্রথম লক্ষ্য ছিল এই সরকারকে অপসারণ। পরবর্তী ছিল একটা আইনের শাসন, বৈষম্য বিলোপ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু সেটি দেখছি না, অনুপস্থিত দেখছি বা প্রবল ঘাটতি দেখছি। এখন আন্দোলনের অংশীদারাই কিন্তু একে অপরকে দোষারোপ করছেন যে রাষ্ট্র ঠিকমতো চলছে না। বিরোধী দল অভিযোগ করেছে যে এই সরকার যে অঙ্গীকার ছিল জনগণের কাছে গণভোটে এবং নির্বাচনে, সেই অঙ্গীকার রক্ষা করছে না। তারা আওয়ামী বাকশালী কায়দায় হাঁটছে, বাকশালী পথেই হাঁটছে। এবং একজন সংসদ সদস্য বলেছেন যে বিএনপিও একদলীয় পথে হাঁটছে। একদলীয় মানে বাকশাল, কিন্তু বিএনপি তো বাকশাল
আবার এই সরকারটি মাত্র 5 মাস হলো, 17 তারিখ 5 মাস হবে। ইতিমধ্যে আমরা দেখলাম যে 24 আন্দোলন সংগ্রাম গণঅভ্যুত্থান করেছে কারা? তরুণরা। 2 বছরের মাথায় এই তরুণরা আবার রাস্তায় নেমেছে, যে কোনো অনিয়মের জন্য, অন্যায়ের জন্য। কারণ প্রায় সারা দেশে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা, ঢাকা চট্টগ্রাম সহ অনেকগুলো শহরে, গ্রামাঞ্চলে তো পথঘাট আরও বিপদসংকুল। তার মধ্যে পরীক্ষা একমাত্র চট্টগ্রাম বিভাগ ছাড়া পরীক্ষা বহাল রাখলো, এবং 19,000 শিক্ষার্থী ওই দিন পরীক্ষা দিতে পারেনি রোববার। মানে একটি সরকার যদি কতটা অসংবেদনশীল হলে এটি করতে পারে। আমি তো মনে করি যে এই সরকারের এই শিক্ষার্থীদের প্রতি, নতুন প্রজন্মের প্রতি যে সংবেদনশীলতা প্রয়োজন ছিল, তাদের দুঃখ, কষ্ট, বেদনা, দুর্ভোগ যেটা উপলব্ধি করার কথা ছিল সেটি করেনি। এটা ঠিক যে বৈষম্য বিরোধী যে ছাত্র গণ অভ্যুত্থানে, সেখানে কিন্তু কোনো 71কে মুখোমুখি করার কথা ছিল না, কিন্তু মুখোমুখি করা হয়েছে পরবর্তীকালে। সেটারও কারণ আছে, কারণ ওই গণ অভ্যুত্থানে যারা অংশীদার ছিল বা অংশ নিয়েছিল, তাদের বিভিন্ন রকম বাসনা ছিল, প্রত্যাশা, আকাঙ্ক্ষা ছিল। সে আকাঙ্ক্ষা মেলেনি। এটি আবার বলবো যে 71-এও কিন্তু এরকম। 71-এ মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন সবাই কিন্তু অভিন্ন লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। কেউ কেউ বড় পাকিস্তান ভেঙে ছোট পাকিস্তান করতে চেয়েছেন, এবং তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, যার প্রতিফলন আমরা 75-এর পরের রাজনীতিতে দেখেছি। এখন হচ্ছে যে আমরা আর কত ঝগড়াঝাটি করব, আর কত রাস্তায় থাকবো, এর থেকে উপায় কি? রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা জনিত সমস্যার সমাধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে, আর ন্যায় বিচারটা হচ্ছে জরুরি। আওয়ামী লীগ সরকার আমরা অনেক বিচার নিয়ে প্রশ্ন তুলেছে, যথার্থই প্রশ্ন তুলেছে, যে সেখানে ন্যায় বিচার পায়নি। কিন্তু আজকে যে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেছে, এই দাবি বোধহয় পুরোপুরি সত্য নয়। সুতরাং ঘাটতি তো আছেই। এখন একটা বলা হতে পারে যে এই সরকার তো মাত্র 5 মাসের সরকারের চূড়ান্ত কথা কি বলার সময় এসেছে? অবশ্যই চূড়ান্ত কথা বলার সময় আসেনি, কিন্তু অন্তর্বর্তী সরকারের যাদের বড় দায়িত্ব ছিল, গুরু দায়িত্ব ছিল যে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, সেটি তারা পারেনি। যে কারণে শহীদ যোদ্ধা, এই জুলাই যোদ্ধারা হতাশ, যে কারণে শহীদ পরিবারগুলো হতাশ, যে কারণে আন্দোলনে সেই সময় যারা অংশ নিয়েছিল অংশীদাররাও হতাশ, এবং একে অপরকেই দোষারোপ করছে। অথবা যারা সংসদে গিয়েছেন, যারা সরকার গঠন করছেন, তাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি আছে। কিন্তু বাংলাদেশ, তারাই কি বাংলাদেশ? এদের বাইরে লাখো লাখো মানুষ আছে। তাদের সবচেয়ে হলো মানুষের মানুষের যে মানে জীবন জীবিকার, সেখানে কতটা পরিবর্তন হয়েছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ ছিল যে বেকারত্ব, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে না, কোটা থাকলে, এর বিরুদ্ধেই কিন্তু মানুষ, তরুণরা ফুঁসে উঠেছিল। সেই তরুণরা কি আজ চাকরি পেয়েছে? যদি জিজ্ঞেস করা হয় গত 2 বছরে কতজন তরুণ চাকরি পেয়েছে সরকারি চাকরি বাদে? কতটি কারখানা নতুন প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি, বরং অনেক কারখানা বন্ধ হয়েছে। এই সরকার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে, আমরা দেখতে চাই, অপেক্ষা করব যে নতুন শিল্প কারখানা হয় কিনা, নতুন উদ্যোক্তাদের কতটা সরকার সহায়তা করে, ব্যাংকিং খাত সহ যেসব বিশৃঙ্খলা ছিল, নৈরাজ্য ছিল, সেটা কতটা দূর করতে পেরেছে। বিরোধী দলই বলছে যে সরকার ঋণস্বাবীদের প্রশ্রয় দিচ্ছে, ঋণস্বাবীদের সুবিধা দিচ্ছে, ব্যাংকিং খাতে আবার বড় বড় লুটপাটে যারা অংশ নিয়েছিল তাদেরকে পুনর্বাসন চেষ্টা করছে। ইসলামী ব্যাংক, একটি ব্যাংক যে ধারাই চলুক, যে পদ্ধতিতে চলুক, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম পাল্টা দখল হবে কেন? আওয়ামী লীগ আমলে কেন সেটি দখল করতে হবে? আবার সেই দখলদারি অবসানের পর আরেকটি দলকে কেন দখল করতে হবে? আবার সেই দখলদারি অবসানের জন্য সরকারকে কেন পদক্ষেপ নিতে হবে? মানে আমাদের রাষ্ট্রের বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান নিজস্ব আইন বিধিবিধান অনুযায়ী চলতে পারছে না, চলতে দেওয়া হচ্ছে না, কিন্তু জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল চলতে দেওয়া।
এবং একদিকে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, তখন একই সময় কিন্তু ভিন্ন আরেকটা বাস্তবতাও কিন্তু উঠে এসেছে। সেটি হচ্ছে, দেখা যাচ্ছে যে কয়েকটি মামলার তদন্তে অসঙ্গতির তথ্য উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে। কোনো মামলার বাদীকে খুঁজে পাওয়া যায়নি, কোথাও নিহত ব্যক্তি জীবিত অবস্থায় বিদেশে রয়েছে, কোনো মামলায় গুলিতে নিহত বা আহত হওয়ার দাবি করা হলেও তদন্তে সেই দাবি সমর্থনের প্রমাণ মেলেনি। এর দায় আসলে কার উপর বর্তায়? প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথে আবারও আমন্ত্রণ। দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আরআইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে প্রসঙ্গটি বিরতির আগে এনেছিলাম সেটি হচ্ছে যে কয়েকটি মামলার তদন্তে অসঙ্গতির তথ্য এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে, এবং একটি মামলার এজাহারে দেখা যাচ্ছে যে একজন মানুষকে মৃত দাবি করা হচ্ছে, অথচ তিনি জীবিত এবং বহাল তবিয়তে সৌদি আরবে কাজ করছেন। এই যে অসঙ্গতি, এগুলো আমরা যে দেখছি যে প্রকৃত শহীদের বিচার আড়াল করতেই কি কেউ কেউ ভুয়া মামলা করছে? না, মামলা তো ভুয়া অসত্য গয়রহ মামলা তো হয়েছে। আওয়ামী লীগের সময় গায়েবী মামলা ছিল, অর্থাৎ ঘটনা ঘটেনি কিন্তু দেখানো হয়েছে ঘটনা ঘটেছে, এবং এই গায়েবী মামলায় দলের মহাসচিব সহ অনেক কেন্দ্রীয় নেতাকে আসামি করা হয়েছিল। আজকে কি দেখছি আমরা, এই সরকারের যদি এই সরকার না মানে অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য থাকতো যদি জুলাই অভ্যুত্থানের যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছেন, এদের জন্য যে যারা দায়ী তাদের বিচার করা, তাহলে মামলাগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার কথা। মামলার দায়ের থেকে, মামলা রুজু করা থেকে শুরু করে তদন্ত। প্রথম আলোর খবর আছে যে 86% মামলার তদন্তই হয়নি। তো যে মামলার তদন্ত হয়নি, আপনি তাহলে এই যে যদি জেলের বাইরে থাকলে তো ভালো, কিন্তু এই 2 বছর ধরে প্রায় 2 বছর, এই 2 বছর সময় ধরে আপনি আসামি করে তাকে জেলের ভিতরে রাখলেন, এটা তো বিনা বিচারে আটক রাখার সমতুল্য। দ্বিতীয় হচ্ছে, আপনি যেসব বললেন এটি তো সরকারের দায়িত্ব এগুলো খুঁজে বের করা। অন্তর্বর্তী সরকারের সময় ভুল হতে পারে, কিন্তু বিএনপি সরকারের সময়, নির্বাচিত সরকারের সময় সেটি সংশোধন করার সুযোগ থাকবে না, থাকা উচিত। আর না থাকলে কিন্তু দায়টা সরকারকে নিতে হবে শেষ বিচারে। আওয়ামী লীগ সরকারের সময় অনেক এ ধরনের ভুয়া মামলা, এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে মামলা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তো রাজনৈতিক সরকার না। প্রথম হচ্ছে যে কোনো সরকারে এমনই হওয়া উচিত না। অন্তর্বর্তী সরকারের সময় কেন হলো? এই পুরো রাষ্ট্রযন্ত্রকেই তারা কিন্তু অভিযুক্ত করতে করেছেও ক্ষেত্র বিশেষ, কিন্তু নাম দিয়ে যার সাথে ঘটনার কোনো সম্পর্ক নেই। ঢাকার হত্যাকাণ্ডের সঙ্গে আপনি দিনাজপুরের কোনো আওয়ামী লীগ নেতাকে যুক্ত করা, চট্টগ্রামের হত্যাকাণ্ডের জন্য আপনি বরিশালের কোনো আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের নেতাকে যুক্ত করা, এটি হচ্ছে বিচারটা না করা। এবং যখন বিচার হবে না, মানে বিচার মানে শাস্তি পাবে না, বা শাস্তি না পাওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে শহীদ তাদের প্রতি অশ্রদ্ধা দেখানো, অসম্মান দেখানো, এবং তাদের প্রতি যে অঙ্গীকার ছিল যাতে সেই অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়া। একটা তো চিকিৎসা, এমনকি আরো একটি, আপনি দুটো ঘটনা বললেন, আরো দুটো ঘটনা দেন। ঢাকা শহরেরই একজন বারে তিনি মদ্যপান করার সময় অসুস্থ হয়েছে, পরে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাকে জুলাই যোদ্ধা দেখানো হয়েছে, আর জুলাই শহীদ দেখানো হয়েছে, এবং 30 লাখ টাকা তার পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এলাকায় এটি খুবই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং তারা এটি সরকারকে জানিয়েছে, পরে প্রকাশিত হয়েছে যে তিনি জুলাই যোদ্ধা না। আরেকটি ঘটনা 4 তারিখে, 5 তারিখে তো সরকার পরিবর্তন হয় বা আওয়ামী লীগ সরকার পতন করে। 4 তারিখে তেজগাঁয় যুব দলের একজন কর্মী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে, পরে মারা গেছেন, তাকেও দেখানো হচ্ছে জুলাই শহীদ। এরকম অসংখ্য। এখন কত অসংখ্য মানে 100? নিশ্চয়ই না। যদি সেটি 50টি হয়, যদি 5টিও হয়, সেটা চিহ্নিত করে বাকিগুলো বিচার করা। আর কারা দিয়েছে এটা, মানে একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা করা, তো যিনি মামলা করেছে তার বিরুদ্ধে এটি গুরুতর অভিযোগ, এবং তার বিচার হওয়া উচিত। এরকম কোথায় আছে সরকারের উচিত, এটা উচিত এই জুলাই শহীদদের প্রতি ন্যায় বিচার করার জন্য, জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য, জুলাই শহীদদের আর যথার্থ যদি আমরা জুলাই শহীদে, একটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা পূরণ, যে উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, আরেকটা হচ্ছে তাকে যারা হত্যা করলো। আমি যদি এই গয়রহ মামলা দিয়ে, ভুয়া আসামি দিয়ে, যদি, তাহলে তো বিচার হবে না।
ন্যায় বিচার তার পরিবার তো ন্যায় বিচার পাবে না, কোনো বিচারই পাবে না। এই মামলা ঝুলতে থাকবে, তারপর রাজনৈতিক পট পরিবর্তন হলো, অথবা রাজনৈতিক কোনো যে কোনো অঘটন, যে কোনো পরিস্থিতি তৈরি হলো, বা ধরেন আপনার যে কোনো মামলা যে চলতে 5 বছর আসে, তখন সামনে নির্বাচন আসবে, তখন আবার এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তার নিজের মতো করে নিজের পক্ষে আনার চেষ্টা করবে। এটি অবিলম্বে, যদিও দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন যে এটা আদালতের ব্যাপার, ভুয়া মামলা হলে আদালতের ব্যাপার। এটি অন্তর্বর্তী সরকার বলেছিল, এবং এটাও বলেছিল যে ভুয়া মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাকে শাস্তি পেতে হবে, কিন্তু শাস্তি তো হয় না। সুতরাং এটি একটি কঠিন চ্যালেঞ্জ সরকারের জন্য। যদি সরকার প্রতিটি ঘটনা তদন্ত করে খুঁজে বের করতে পারে যে কারা সত্যিকার অপরাধী, সত্যিকার অভিযুক্ত, তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হবে, এবং সেই অভিযোগপত্রের সাক্ষ্য প্রমাণ নিয়ে বিচার হবে, শাস্তি পাবে। আর যদি সেটি না পারে, আর যদি এরকম হয় আপনি যেমনটি বললেন যে অধিকাংশ মামলায় আসামিরা মানে তারা প্রকৃত অপরাধী না, তাদেরকে জড়ানো হয়েছে। কিন্তু এটি খুবই বিস্ময়কর যে অন্তর্বর্তী সরকারের সময় এরকম মামলায় মানে শত শত আসামি করা একটি ঘটনায়, মানে এটা হচ্ছে বিচার করার উদ্দেশ্য না, এটা হচ্ছে বিচারকে ধ্বংস করার উদ্দেশ্য। আমরা আশা করব যে নির্বাচিত সরকার, জনগণের কাছে তাদের অঙ্গীকার আছে, ন্যায় বিচারের অঙ্গীকার আছে, আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার আছে। ন্যায় বিচার ও আইনের শাসন, আপনি যেসব মামলার কথা বললেন, এটা ন্যায় বিচারের পরিপন্থী, আইনের শাসনের পরিপন্থী। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। গণঅভ্যুত্থানের পরই তো আমরা মামলা বাণিজ্যের এক ধরনের অভিযোগ শুনেছি, পত্রিকার পাতায় পড়েছি, কিন্তু একটু জানতে চাই যে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে বাধাগ্রস্ত করতেই মামলা বাণিজ্য, নাকি এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আর্থিক লেনদেনের বিষয়টিও জড়িত? দেখেন, হয়েছেটা কি, 5ই আগস্টের পরপর যারা সরকার বিরোধী শক্তি, যেটা মানে আওয়ামী লীগ বিরোধী যে শক্তি, যেটা সেইটা গ্রাসরুট লেভেলে, মানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, এই পরিচয় যাদের ছিল, হ্যাঁ, তাদের সবাইকেই মামলার আসামি করছে। শুধু ওই পরিচয়টা, যে ছাত্রলীগ করে বা সে যুবলীগ করে, সে কৃষক লীগ করে, সবাইকে। এরা হত্যার সাথে কোনোভাবেই জড়িত না, থাকতে পারে কিছু, থাকতে পারে, কোনোভাবেই জড়িত না, কিন্তু সবাইকে হত্যা মামলা দেওয়া হয়েছে। খালি তার শরীরে যদি আওয়ামী লীগের স্টিগমা ছিল বা ছাত্রলীগের, সবাইকেই মামলা জড়ানো হয়েছে। এইটার একটা উদ্দেশ্য ছিল, একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে বাণিজ্য করা, হ্যাঁ, যে মামলার আসামি হইলে আপনার দর কষাকষি করে মামলা থেকে কি বলে যে অভিযোগনামা থেকে তার নাম প্রত্যাহার করে নেওয়া। এটা হয়েছে, অনেক হয়েছে, এগুলো মামলা বাণিজ্য প্রচুর হয়েছে। এবং তখন তো ধরেন কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। আপনার থানায় গিয়ে খালি বলছে যে অমুক 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 হত্যা মামলা, বা ওসি নিতে বাধ্য, কারণ জুলাই যোদ্ধা তো, ঠিক আছে, তারা সব নিয়ন্ত্রণ করতেছে, এবং ডক্টর ইউনূস তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, ঠিক আছে। এবং এগুলি সারা দেশে এগুলি চলছে, এবং অনেক নিরীহ লোক দেখেন গ্রাম থেকে পালায় ঢাকা শহরে বাস করতেছে, কেউ কেউ রিক্সাও চালাচ্ছে, হ্যাঁ, তারা শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দিছে এই অপরাধে, ঠিক আছে। তো ফলে এই অরাজকতা চলছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, মানে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল লরিয়ট, এই অরাজকতা তিনি এগুলিকে প্রশ্রয় দিয়েছেন। ওনার উচিত ছিল যে সত্যি সত্যি যারা, দেখেন আওয়ামী লীগের হাই কমান্ডের যদি 100 জনের তালিকা করে তাদেরকে বিচার করা হইতো, ঠিক আছে, 100 জনের, যে অমুক 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 এরা যারা ব্র্যান্ডেড আওয়ামী লীগের, হ্যাঁ, তাইলেও কিন্তু জনগণ অনেক স্বস্তি পেত যে 100 জন তালিকা করে এদেরকে করতেছে। কিন্তু গ্রাসরুট লেভেলের যে এইসব, এগুলি কোনো মানে হয় আপনি বলেন? এগুলি হয়েছে। এবং দেখেন কি বলে যে, আমি সৌরভের কথা একটু বলি, যেমন ধরেন যে জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম লক্ষ্য ছিল চাকরি বা কোটা। প্রথম কথা হচ্ছে কোটার বিপরীতে আন্দোলন করে শেখ হাসিনাকে সরানো হলো, কিন্তু কোটা পদ্ধতি থেকে গেল। আপনি 5ই আগস্টের পরে অনেক কিছু হয়েছে কোটা ভিত্তিক, 1। 2 নম্বর হচ্ছে এই যে চাকরি না, ডক্টর ইউনূসের 03 একটা ছিল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, অথচ উনি এই 18 মাস থাকলেন, আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য ওর কোনো ভূমিকা নেন নাই, এমনকি কোনো মডালিটিও দেখান নাই যে এইভাবে আনএমপ্লয়মেন্ট দূর হতে পারে। উনি কি করছেন? ছাত্রদেরকে রাজনীতিতে উৎসাহিত করছেন, এবং তার পারপাস সার্ভ করার জন্য, হ্যাঁ। এবং ওই সব শাসকই করে কি জানেন,
মানুষকে, ম্যানকাইন্ডকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে শত্রু আর একটা হচ্ছে শত্রুকে মোকাবেলা করার জন্য টুলস। ঠিক আছে, তো ইউনূস তাই করছে, আওয়ামী লীগকে শত্রু হিসেবে চিহ্নিত করছে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য টুলস হিসেবে ব্যবহার করছে তার বিভিন্ন ইয়ে। ছাত্রদেরকে উনি তো এডুকেশন ইনস্টিটিউটে পাঠাবেন, রাজনীতিতে কেন? ঠিক আছে, একটা তরুণরা এটা করছে, তরুণদের একটা দল গঠন হইতে পারে, অসুবিধা নাই, একটা দল গঠন হতে পারে, তারা নতুন নেতৃত্ব আসতে পারে, কিন্তু আপনি সমগ্র ছাত্র সমাজকে আপনি যেভাবে মানে কি উৎসাহিত করলেন, হ্যাঁ, এই সমস্ত কি বলে যে অনৈতিক কাজে কিংবা মব কালচারে আপনি যে উৎসাহিত করলেন, এটা ভয়াবহ ক্রাইম করছেন উনি, ভয়াবহ ক্রাইম করছেন। দেখেন, একটা কথা আমি বলি, আমরা যে আশাবাদী হচ্ছি না, আশাবাদী হওয়ার কোনো কারণ নাই। কারণ নেই কেন জানেন? ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ঠিক আছে, কেন নেয় না জানেন? আমি একটু হাসাই আপনাদের। সেটা হলো, কোনো বুড়ো লোক যদি কথা বলতে থাকে, তাহলে ইয়াং বা তার চেয়ে যারা কম বয়সী, মধ্যবয়সী যারা, তারা বলবে এই বুড়ো কি বুঝে, এই বুড়া কি বুঝে, এটা ঘাটের মরা। ইতিহাস তো বুড়ো, ইতিহাসের বয়স তো অনেক, আমাদের জানা ইতিহাসের বয়স অন্তত 5000 বছর, তাই না? তাহলে ইতিহাস বুড়ো একটা লোক। সো এই 5000 বছরের বুড়োরে এটা কেয়ার করে? ও কি কিছুই বুঝে না। সুতরাং ইতিহাসকে কেউ কেয়ার করে না। ইতিহাস কি আছে না আছে, হাসিনা কি কারণে তার পতন হয়েছে, এই ইতিহাস মানে কোনো আমলে নিবে না কেউ। হ্যাঁ, এটি হচ্ছে হিউম্যান নেচার। ফলে মানে আমি তো পার্সোনালি কোনো আশার আলো দেখি না। দেখেন, ওই যে কিন্তু মামলা বাণিজ্যের যে বিষয়টা আপনি তুলে ধরছিলেন, আমি বলি, সেখানে জানতে চাই যে একটি মিথ্যা মামলা কি শত শত প্রকৃত মামলার বিশ্বাসযোগ্যতাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে কিনা? আমি বলি, শুনেন, আমি একটা টক শোতে এটা বলছি, আমি প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে একটা ভিডিও করছি, ওটা উনি দেখছেনও। ওখানে আমি একটা কথা বলছি যে সবাই বলে না যে নোবডি ইজ অ্যাবভ ল, তাই না? কেউ আইনের ঊর্ধ্বে না, কিন্তু পাশাপাশি এইটা বলে না যে নোবডি ইজ বিলো ল অলসো। কেউ আইনের ঊর্ধ্বে না, আবার কেউ আইনের নিচেও না। আইনের নিচেটা কি? কাউকে নিচে ফেলে আইনকে উপরে রেখে তাকে চাপ দেওয়া। ঠিক আছে, এইটাও কিন্তু ঠিক না। আইনের দৃষ্টিকোণে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে না, আবার কেউ আইনের নিচেও না। ঠিক আছে, মানে ধরেন আপনার উপরে আইনটা চাপাই দিল, তা আপনি নিচে পড়ে গেলেন না, এই আইন চাপাই দিয়ে আপনাকে হেনস্থা করা হচ্ছে। যাই হোক, এগুলো হয়েছে। এবং এই অবিচার থেকে, এই 18 মাসের যে অবিচার ইউনূস সাহেবের, আমরা চাইছিলাম যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে নাই নো মোর মব, বলছিলেন কিনা? এই সরকার গঠিত হওয়ার পরে বলছিলেন না যে নো মোর মব? সালাউদ্দিন সাহেব, ওই মব তো হচ্ছে। আপনি যে বললেন নো মোর মব, তাহলে কেন হচ্ছে মব? ঠিক আছে, তো ফলে আমি বলি অনেক ক্ষেত্রেই ইউনূস আমলের কন্টিনিউশন চলছে, অনেক ক্ষেত্রেই। এবং আমি এই কথাটা আমি 2-1 বার বলছিও যে এই সরকার না পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট নিছেন, অর্থাৎ সন্তুষ্টকরণের রাজনীতি। সবাইকেই সন্তুষ্ট করতে চান উনি, এবং যারা আইন ভাঙতেছে তাদের ব্যাপারেও সরকারের কোনো হার্ড লাইন নাই। ঠিক আছে, সবাই যাতে সন্তুষ্ট থাকে, এই অতি গণতন্ত্র দেখানোর কোনো মানে হয় না। ঠিক আছে, আপনি গণতন্ত্র যতটুকু অ্যালাউ করে ততটুকু করেন, আপনাকে তো অত গণতন্ত্রী হওয়ার দরকার নাই। অত বেশি গণতন্ত্রী হইলে তো আপনার এটা কি বলে যে এটা একটা লাগাম ছাড়া সোসাইটি হয়ে যাবে। হ্যাঁ, এবং অন্যায় অবিচার হচ্ছে, যেমন ধরেন যে থানায় গিয়ে ওসিকে পেটানো হয়েছে, মানে পেটানো হয়েছে কি যাই না, থানায় গিয়ে মব করা হয়েছে। চট্টগ্রামে আপনার একটা ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার অফিসে গিয়ে একটা বিশাল ধরনের মব হয়েছে, এবং বলা হয়েছে তাকে 2 কোটি টাকা না দিলে সে ব্যবসা করতে পারবে না ইত্যাদি। এগুলো ভিডিও আছে, কিন্তু এদেরকে কি আইনের আওতায় আনা হচ্ছে? আমার তো মনে হয় না। ইউনূসের আমলে দেখেন এত ক্রাইম হয়েছে না, নো ক্রিমিনাল ওয়াজ টেকেন ইনটু টাস্ক। একটা ক্রিমিনালকেও, খালি ইউনূস যদি বুঝতে পারছে যে এইটা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তি, মানে আওয়ামী লীগকে পছন্দ করে না, তাইলে তার সব দোষ মাপ। ঠিক আছে, মানে আওয়ামী লীগকে যে ঠেকাবে সে তার সব দোষ মাপ। এইটা কোনো মানে গণঅভ্যুত্থানের পর আমরা বারবার শুনেছি বিচার নিশ্চিত করার কথা। 2 বছরেও যখন 86.36% মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয়নি, এই যে বিলম্ব, সেটি কোনোভাবে আস্থাহীনতা তৈরি করে কিনা? আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, 2 বছরে 86.36% মামলার তদন্ত এখনো শেষ হয়নি, বিচার বিলম্ব হলে কোনোভাবে আস্থাহীনতা তৈরি হবে কি? আমি একটু বলি, সেটা হলো যে এই সরকারের
ব্যর্থতা কতটুকু সাফল্য কতটুকু এই আলোচনা আমি যাব না। সবকিছু ছাপিয়ে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি কিন্তু এখনো ভালো আছে, ঠিক আছে। প্রধানমন্ত্রী এখনো মানুষ মনে করতেছে ওনার একটা গুডউইল আছে, ওনার একটা ইচ্ছা আছে। যদিও কিছু মন্ত্রী সম্পর্কে মানুষের অনেক অভিযোগ আছে এবং শাসন পরিচালনায় অনেক ব্যর্থতা, এগুলি সব আছে, বাট এখনো মানুষ আশা করে যে তারেক রহমান উনি অন্তত ভালো আছেন। আমি তাকে অনুরোধ করব, এই যে মিথ্যা মামলাগুলো না, এগুলো একটা নিষ্পত্তি করেন। এইটা তো বছরের পর বছর তো চলতে পারে না, তাই না? এগুলো নিষ্পত্তি করেন। দেখেন, আইনে একটা কথা আছে যে দোষী খালাস পেয়ে যাক, কিন্তু নির্দোষ যাতে কখনো শাস্তি ভোগ না করে, ঠিক আছে। এই যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেন, হ্যাঁ, সাংবাদিক সহ যারা নির্দোষ আছে তাদেরকে ছেড়ে দেন, আপনার ভাবমূর্তি বাড়বে, আপনার রেটিং বাড়বে। আমি আমি মানে এটা কি বলে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনি যদি মামলাগুলো পুনর্বিবেচনা করে নির্দোষদের ছেড়ে দেন, সাংবাদিক সহ সবাইকে ছেড়ে দেন, আপনার জনপ্রিয়তা বাড়বে। হ্যাঁ, এটা কেন করতেছেন না আমি বুঝতেছি না। তো এখন দেখেন, একটা তো কথাই আছে আইনে, যেটা হচ্ছে যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। হ্যাঁ, যেটা বিচার যত বিলম্বিত হবে ততই মানে কি বিচার সঠিক হবে না। তো ফলে এইটা 2 years ইজ এনাফ, একেবারে অনেক। দেখেন, যারা জেলে আছে না নির্দোষ, তাদের ফ্যামিলির কথা একটু চিন্তা করেন। তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে, হ্যাঁ, তারা জানে যে আমার বাবা তো কোনো দোষ করে নাই। হ্যাঁ, কারণ তার বাবা দোষ করছে কিনা সন্তান অবশ্যই জানবে, স্ত্রী জানবে, তাই না? তো নির্দোষ সেভাবে জেলে আছে, হ্যাঁ, ওই পরিবারটার কি অবস্থা। এবং সেভাবে জামিনও দেওয়া হচ্ছে না। দেখেন, এখন তো হয়তো কিছু কিছু জামিন হচ্ছে, প্রথম দিকে তো জামিনই হয় নাই। হ্যাঁ, এবং এটা কি বলে যে আইনকে আপনার একটা ওয়েপন হিসেবে ব্যবহার করা, অস্ত্র হিসেবে ব্যবহার করা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সৌরভ হাসান। জুলাই চেতনা রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কতটা ধারণ করছে নাকি সেটি বর্তমানে পারস্পরিক দোষারোপের হাতিয়ার হয়ে যাচ্ছে? অন্তত বিরোধী দল থেকে তো এরকমই অভিযোগ করা হচ্ছে যে ক্ষমতাসীন দল বিএনপি তারা জুলাই চেতনা থেকে সরে গেছেন, জুলাইয়ের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার তারা মানছেন না। এবং জানেন যে সংবিধান সংশোধনে একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে 17 জন সদস্য থাকার কথা। সরকারি দল এবং তাদের সহযোগীদের মিলে 12 জনের নাম দিয়েছে, কিন্তু বিরোধী দল কারো নাম দেয়নি। এখন যে পরিস্থিতি তৈরি হবে, হয় এই সংবিধান সংশোধনের বিষয়টি চাপা পড়ে থাকবে, ফাইলবন্দি থাকবে, অথবা বিরোধী দলের সদস্যদের ছাড়াই এটি মানে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগোবে এবং সেটা বিরোধী দল যথারীতি একতরফা বলবে। মানে একটা অচলাবস্থা, মৃদু অচলাবস্থা তৈরি হলো। কিভাবে সমাধান হবে জানি না। এটি শুধু আইনি বিষয় নয়, জুলাই চেতনা এটা রাজনৈতিক প্রশ্ন। এক্ষেত্রে আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে, এবং সেটা সংসদের ভেতরে বাইরে হতে পারে। বিএনপি যদিও বলছে যে শুধু সংসদ সদস্য না, শুধু বিরোধী দল না, তারা সমাজের বিভিন্ন, যারা জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেছে, বিভিন্ন স্তরের মানুষ, নাগরিক সমাজ, আইনজীবী, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সবার সাথেই আলোচনা করে সমাধানে যেতে চান। আমরা অপেক্ষা করি সমাধানে তারা কিভাবে যেতে পারেন, বিরোধী দল কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইতিমধ্যে তো বিরোধী দলের পক্ষ থেকে বিপ্লবেরও ডাক, আগাম ডাক দেওয়া হয়েছে। আমরা দেখি তারা সংসদে যতটা নমনীয়, রাজপথে কিন্তু। ধন্যবাদ জানাচ্ছি জনাব সৌরভ হাসান। জনাব বাবু কামাল, একই বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই। জি জি জি। সেটা হলো, দেখেন, জামাতের আমির কিন্তু বলছে যে জুলাই সনদ যদি ইনকর্পোরেটেড না হয় সংবিধানে, তাইলে এটা একটা অবৈধ সরকার, এটা কিন্তু বলছে। জুলাই নিয়ে রাজনীতি হচ্ছে কি? হ্যাঁ, জুলাই নিয়ে রাজনীতি হচ্ছে কি? জুলাই শুধু রাজনীতি না, জুলাইকে ব্যবহার করে অনেকেই ফুলে ফেপে উঠছে। আপনি দেখেন না, যারা কোটি টাকার গাড়ি চালাচ্ছে না কেউ, এটা কোত্থেকে আসছে টাকাটা? হ্যাঁ, তারপরে যে অনেকে দুর্নীতির অভিযোগ উঠছে না, অনেকে এই যে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে না, এবং এটা তো অথেন্টিসিটিও আছে। এটা তো জুলাইকে তো ব্যবসা হিসাবেও নিছে। দেখেন, শুধু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা হয় নাই, জুলাই চেতনা নিয়েও কিন্তু ব্যবসা। অসংখ্য ধন্যবাদ।